জি আলহামদুলিল্লাহ ভালো। জি আলহামদুলিল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, লাস্ট ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন বা কোনো প্রবলেম আছে? জি ভাই, আমার একটা ছিল, বলেন। সেটা হচ্ছে ওই যে আপনি যে বললেন সিপি মাইনাস এপি, হ্যাঁ, এরপরে আমি যদি কোনো ফোল্ডার বা ফাইল যদি কপি করে নিয়ে আসি, তখন হচ্ছে অল প্রিভিলেজ সহ নিয়ে আসে যায়। কিন্তু এটা তো ভাই আমি মানে আমার এখানে হচ্ছে না আর কি, আমি পারতেছিলাম না। কি দেখায়? মানে আমি ধরেন আমার নামে একটা ইউজার ক্রিয়েট করে, ওই ইউজারের মধ্যে যদি একটা ডিরেক্টরি ক্রিয়েট করে, ওই ডিরেক্টরিটা যদি আবার রুটের মধ্যে ঢুকাই, তখন সেটা দেখা যায় যে ওই রুটেরই ইয়াতে চলে যায়, আমার নামেই থাকে আর কি, রুটের ইয়াতে যাচ্ছে না। আপনি নরমাল ইউজার থেকেই কি সেই কপিটা করতে চাচ্ছেন? হ্যাঁ, নর্মাল ইউজার থেকে রুটে বা রুট থেকে নর্মাল হবে না, ইউজারে। নরমাল ইউজার থেকে রুটে হবে না। মানে রুট ডিরেক্টরিতে নরমাল তাহলে ইউজার কোনো কপি পেস্ট করতে পারবে না। না, আমি যদি রুটে যদি 5W ওই ওই ডিরেক্টরিটা যদি আমার ধরেন আমার অন্য একটা ইউজারের মধ্যে ঢুকাতে যাই, তখনও তো ওইটা রুটেরই থেকে যায়, ওটা দেখা যাচ্ছে যে মানে ওই ইউজারও হয় না। ওটা তো রুটেরই থাকবে, ওটা তো ইউজারের হবে না। আপনি তো প্রিভিলেজ সহই কপি করতেছেন, ওটা তো রুটেরই জিনিস। রুটই তো ওটা তৈরি করছে, তাহলে তো ওটা রুটেরই থাকবে। আর যদি আমার প্রোফাইল থেকে যদি রুটে নিতে চাই, আপনার প্রোফাইলে 5WD ফাইল নাই। আমার প্রোফাইলে ধরেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নরমাল ইউজার দিয়ে রুট ডিরেক্টরিতে কপি হবে না। রুট ইউজার দিয়ে যদি আপনি নরমাল ইউজারের ফাইল কপি করেন, সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে প্রিভিলেজ চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। নরমাল আচ্ছা ভাই, ইউজার তো অন্য এটা ডিরেক্টরিতে যদি রাইট একটু করতে আবার পারবে দেখেন না। আর কি, মানে এটা তো আসলে ক্লিয়ার হয়নি। আপনি আমার কথাই বোঝেন নাই, আগে আমার কথাটা বোঝেন। নরমাল ইউজার তার নিজের হোম ডিরেক্টরি ছাড়া অন্য কোনো লোকেশনে রাইট করতে পারে না। এইটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, এইটুকু কি বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনি যদি নরমাল ইউজার হয়ে বা নরমাল ইউজার থেকেই আপনার হোম ডিরেক্টরির কন্টেন্ট অন্য কোনো লোকেশনে যদি কপি করতে চান, আপনি এটা পারবেন না, কারণ আপনার রাইট পারমিশন নাই। আচ্ছা এই কারণেই আপনার কপিটা হয়নি। কিন্তু আপনি এই সেম কাজটাই আপনি রুট ইউজার দিয়ে করেন, সেক্ষেত্রে হবে। এবং আপনি যে প্রিভিলেজের কথা বলতেছেন, সেই প্রিভিলেজও আসবে। আর আপনি ইটিসির 5WD ফাইল কপি করতে চাচ্ছেন, তাও আবার নরমাল ইউজার দিয়ে, সেটা এমনিও হবে না। আর যদি রুট ইউজার দিয়ে যদি কপি করি, হ্যাঁ, তাহলে হবে। তাহলে প্রিভিলেজটা কি রুটেরই থেকে যাবে? ভাই, ওটার প্রিভিলেজ তো রুটেরই আছে, তাহলে চেঞ্জ হবে কেন? ওই ফাইলের ওনার তো রুট, ওই ফাইলের ওনার তো অন্য কোনো ইউজার না। অন্য কোনো আচ্ছা, ইউজার যদি ওনার হইতো, তাহলে না সেই ওনারশিপটা আপনি দেখতে পারতেন। ওই ফাইলের ওনারই তো রুট, রুটের ওনারশিপ আপনি কিভাবে চেঞ্জ করবেন, তাও আবার নরমাল ইউজার? আর অন্য ইউজার থেকে নিয়ে আসলে ওটা ওই এপি দিলে হচ্ছে রুটে যদি অন্য নিয়ে আসি তাহলে ইউজার থেকেও কপি হবে না ভাই, রুটের ফাইল কপি হবে না। না, অন্য আপনার ইউজারের কোনো ফাইল যদি আমি রুটে নিয়ে আসতে চাই আর কি। সেটাও রুট ইউজার দিয়ে আপনাকে করতে হবে। হ্যাঁ, রুট ইউজার দিয়ে করলে তখন কি ওই হ্যাঁ, ফাইলটা তখন হবে। পাবে? হ্যাঁ, হবে। ও আচ্ছা আচ্ছা, ওইটাতে মনে হয় আমি প্যাঁচ লাগাই ফেলছিলাম। হুম। এখন আপনি আবার ট্রাই করেন, আবার যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে জানায়। আচ্ছা ঠিক আছে।
আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই? আচ্ছা, আজকে আমরা করব হচ্ছে ইউজার অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, ইউজার কি এটা কেউ বলতে পারবেন? ইউজার জিনিসটা কি? ইউজার হচ্ছে একজন ব্যবহারকারী। একজন ব্যবহারকারী। আচ্ছা, ভেরি গুড। আর কেউ? আর কেউ বলতে পারবেন ভাইয়া ইউজার জিনিসটা কি? আচ্ছা, ইউজার হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি। কেন সিকিউরিটি? যে কোনো অপারেটিং সিস্টেমে একজন সুপার ইউজার বা একজন অ্যাডমিনিস্ট্রেটর ইউজার কি করতে পারে? একজন সুপার ইউজার একটা সিস্টেমে সবকিছু করতে পারে। সিস্টেমের যে কোনো রকম মডিফিকেশন, যে কোনো রকম অ্যাডমিনিস্ট্রেশন, সবকিছু করতে পারে। এখন আপনি যদি এই সুপার ইউজার অ্যাক্সেস সবাইকে দিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনার সিস্টেম কতটুকু সিকিউর থাকবে? সামান্যতম সিকিউর থাকবে না। এই কারণেই ইউজার হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি, কারণ আপনি একজন ইউজারকে একটা ইউজার নেম আইডি পাসওয়ার্ড দিচ্ছেন, যেটা দিয়ে সে লগ ইন করে তার যতটুকু প্রিভিলেজ ঠিক ততটুকুই সে ইউজ করতেছে, এর বেশি সে কোনোভাবেই ইউজ করতে পারবে না। এটাই হচ্ছে সিকিউরিটি। এখন ইউজারকে আপনি কতভাবে কন্ট্রোল করতে পারেন? ইউজারকে আপনি সবভাবে কন্ট্রোল করতে পারবেন। যেমন ইউজারের আইডি পাসওয়ার্ড। ইন্টারঅ্যাক্ট করব। জি বলেন। আচ্ছা, আমি ওই ইয়াটা দেখলাম, আমি আমার ইউজার থেকে যখন একটা ফাইল ক্রিয়েট করে যখন রুটের ওপিটির মধ্যে ঢুকাতে যাচ্ছি তখন বলতেছে পারমিশন ডিনাই। ভাই, আমি তো প্রথম থেকেই বলতেছি যে আপনি আপনার নিজের হোম ডিরেক্টরি ছাড়া অন্য কোনো জায়গায় রাইট পারমিশন পাবেন না। এটা গতদিন ক্লাসে বেশ কয়েকবার বলছি যে একজন নরমাল ইউজার তার হোম ডিরেক্টরির বাইরের কোনো লোকেশনে রাইট পারমিশন পাবে না। আচ্ছা, অন্য কোনো নরমাল ইউজারের ইয়ে তো পারবে না? না, না,
সে শুধুমাত্র তার নিজের হোম ডিরেক্টরিতেই রাইট পারমিশন পাবে, অন্য কোনো জায়গায় পাবে না। ও আচ্ছা আচ্ছা, আবার রুট থেকে যখন ওর ভিতরে ঢুকে তখন মানে করা যায় আর কি। ভাই রুট তো সুপার ইউজার, রুটের পারমিশন দরকার নাই, রুট সব পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। আচ্ছা কোথায় ছিলাম? ইউজার। ইউজারে তো বুঝলাম, ইউজারের কোথায় যেন ছিলাম। ইউজারের অন কাইন্ড অফ সিকিউরিটি। আচ্ছা তাহলে আপনি ইউজার কেন তৈরি করবেন? আপনার সিস্টেমকে সিকিউর করার জন্য। আপনার একটা ওএসে যদি 10 জন ইউজারের কাজ থাকে, আপনি 10টা ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে দিবেন, তারা তাদের নিজেদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সার্ভারে অ্যাক্সেস করে কাজ করবে। এখন কাকে পারমিশন কতটুকু দিবেন এটা ডিপেন্ড করতেছে পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেটরের উপরে। আপনি কাকে কতটুকু পারমিশন দিবেন না দিবেন পুরোটাই ডিপেন্ড করতেছে অ্যাডমিনিস্ট্রেটরের উপরে। এখন আপনি যদি কাউকে সুপার ইউজার পারমিশন দিতে চান, তাহলে যেটা করা যায় যে তাকে রুটের আন্ডারে নিয়ে আসতে পারেন, অথবা তাকে সুডো পারমিশন দিতে পারেন, এটা একটা। এরপরে হচ্ছে কোনো ডিরেক্টরিতে বা কোনো স্পেসিফিক লোকেশনে কোনো ইউজারের কি পারমিশন দরকার সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। ইউজারের পাসওয়ার্ডের পলিসিটা কিরকম হবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এই সব জিনিসগুলোই কন্ট্রোল করা যায় ইউজার নেম থেকে বা একটা ইউজার আইডি থেকে। এখন আমরা যে ইউজার তৈরি করব, সেই ইউজারের প্রত্যেকটা ইউজার আইডেন্টিফাই করার জন্য একটা নাম্বার জেনারেট হয়, যেটার নাম হচ্ছে ইউআইডি, ইউজার আইডি। এই ইউআইডির একটা রেঞ্জ আছে, রেঞ্জটা হচ্ছে 0 থেকে 65,535 এই পর্যন্ত। এর মধ্যে 0 হচ্ছে রুট ইউজারের আইডি, কারণ রুট ইউজার সবার প্রথমে সিস্টেমে ক্রিয়েট হয়, এই কারণে রুটের ইউআইডি হচ্ছে 0। 1 থেকে স্টার্ট করে 999 পর্যন্ত হচ্ছে সিস্টেম ইউজার। সিস্টেম ইউজার বলতে যারা সিস্টেমের বিভিন্ন রকম সার্ভিসের জন্য কাজ করে, যেমন এফটিপি সার্ভিস, তারপরে এইচটিটিপি সার্ভিস, ডিএনএস, ডিএইচসিপি, তারপরে এনএফএস, এসএমবি, ইভেন শাটডাউন, রিস্টার্ট, এইসবের জন্যও একটা করে ইউজার কাজ করে। এই সব ইউজারকে বলা হয় সিস্টেম ইউজার, যারা সিস্টেম অপারেশনে কাজ করে। এদের আইডি হবে 1 থেকে 999 পর্যন্ত। আর এরপরে আমরা যে ইউজারগুলো তৈরি করব, এদেরকে বলা হচ্ছে জেনারেল ইউজার অথবা নরমাল ইউজার। এখন এই জেনারেল ইউজার বা নরমাল ইউজার, এদের আইডি হবে 1000 থেকে স্টার্ট করে 65,535 পর্যন্ত। এই আইডিটা বাই ডিফল্ট সিস্টেম থেকেই জেনারেট হয়। আমরা চাইলে এই আইডিটাকে আমাদের মতো করেও জেনারেট করতে পারি। আমরা একটা স্পেসিফিক আইডি প্রত্যেকটা ইউজারকে প্রোভাইড করতে পারি। ইভেন আমরা যদি চাই, আমরা সিস্টেম ব্লকেরও কোনো একটা আইডি একজন ইউজারকে দিতে পারবো। অ্যাকচুয়ালি আইডি গুলো আসলে আমরা কেন দিব ভাইয়া?
কি ইস্যুর জন্য আসলে আমরা ইউনিকলি ইউজারদের আইডেন্টিফাই করার জন্য। আমরা ওই আইডি দিয়ে তো বুঝবো যে এই আইডি মানুষটা হচ্ছে এটা ইউজারটা, এটার জন্য এটা একটা। এবং সিস্টেমে যখন কোনো কমান্ড এক্সিকিউট হবে, সিস্টেম কোনো নাম চিনবে না, সিস্টেম চিনবে আইডি। যে কোনো সিস্টেম শুধুমাত্র আইডি দিয়ে কি আইডেন্টিফাই করবে? হ্যাঁ, যে কোনো সিস্টেম শুধুমাত্র আইডি দিয়েই আইডেন্টিফাই করে। আচ্ছা, এই জন্যই আমার আইডিটা তৈরি করা। হ্যাঁ, এর জন্য আইডি আমরা তৈরি করি না, আইডি সিস্টেম থেকেই তৈরি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা সিস্টেম থেকেই তৈরি হবে, এখানে আমাদের কোনো কারিকুলাম নাই। আমরা চাইলেও কোনো কারিকুলাম করতে পারবো না, ইভেন আমরা চাইলেও এরকম বলতে পারবো না যে এই ইউজারের আইডি তৈরি হবে না, এটাও বলা সম্ভব না। ইউজারের আইডি জেনারেট হবেই। এখন এটা আপনি অটো জেনারেট করতে পারেন, কাস্টম জেনারেট করতে পারেন, বাট জেনারেট করতে হবে এবং এটা বাই ডিফল্ট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা ইউজারের একটা করে গ্রুপ থাকবে, যেটাকে বলা হবে প্রাইমারি গ্রুপ। আবার সেকেন্ডারি গ্রুপ নামেও গ্রুপ থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা ইউজারের অ্যাটলিস্ট একটা প্রাইমারি গ্রুপ থাকতেই হবে। সেকেন্ডারি গ্রুপ সব ইউজারের জন্য ম্যান্ডেটরি না, আপনি চাইলে কোনো ইউজারকে সেকেন্ডারি গ্রুপে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, কোনো লিমিটেশন নাই বা কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু প্রাইমারি গ্রুপ অ্যাটলিস্ট একটা থাকবে, মিনিমাম একটা থাকতেই হবে। এখন এই প্রাইমারি গ্রুপটা আসবে কিভাবে? আপনি যদি কোনো ইউজারের প্রাইমারি গ্রুপ মেনশন করে দেন, সেই ক্ষেত্রে সেই ইউজারের প্রাইমারি গ্রুপ হবে, বা আপনি যেটা মেনশন করতেছেন সেটা হবে। আবার যদি আপনি মেনশন করে না দেন, তাহলে যে নামে ইউজার তৈরি করতে চাচ্ছেন সেই নামেই একটা প্রাইমারি গ্রুপ তৈরি হবে। এটা তৈরি হবেই, মাস্ট বি তৈরি হবে। কারণ কিছু কিছু ক্ষেত্রে ইউজারের গ্রুপ আইডেন্টিফিকেশন করতে হয়। যেমন আমরা যদি কোনো স্পেসিফিক লোকেশনে একটা স্পেসিফিক পারমিশন অ্যাসাইন করতে চাই, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ইউজার ধরে ধরে পারমিশন দেওয়ার থেকে আমি একটা গ্রুপে একটা পারমিশন দিয়ে দিলে সেটা আমার জন্য সহজ হবে, আমার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য সহজ হবে। কারণ 100 জন ইউজারকে পারমিশন দেওয়ার থেকে একটা গ্রুপকে পারমিশন দেওয়া সহজ, আমি শুধুমাত্র ওই গ্রুপে ইউজারদেরকে অ্যাড করায় দিব। কিন্তু 100টা ইউজার ধরে ধরে পারমিশন দেওয়া, কোনো কারণে যদি ইউজার নেমটা ভুল হয়ে যায়, তাহলে যে ইউজারের পারমিশন পাওয়ার কথা না সেই ইউজারও পারমিশন পেয়ে যেতে পারে। এই কারণে গ্রুপে পারমিশন দেওয়াটা সহজ। আচ্ছা, এরপরে প্রাইমারি গ্রুপ বা সেকেন্ডারি গ্রুপ। প্রাইমারি গ্রুপ যেহেতু একটা ইউজারের একটাই থাকবে, ম্যাক্সিমাম একটা। আর সেকেন্ডারি গ্রুপ হচ্ছে আমাদের ইচ্ছা, আমরা চাইলে সেকেন্ডারি গ্রুপ রাখতেও পারি, নাও রাখতে পারি। তবে সেকেন্ডারি গ্রুপ একটার বেশিও হইতে পারে, সেকেন্ডারি গ্রুপ 10টাও হইতে পারে বা 100টাও হইতে পারে। আমার যতগুলো দরকার আমি ততগুলো দিতে পারি। এরপরে হচ্ছে হোম ডিরেক্টরি। প্রত্যেকটা ইউজারের একটা হোম ডিরেক্টরি থাকবেই, বাই ডিফল্ট থাকবে হচ্ছে /home এর ভিতরে। আমি যদি চাই আমি ডিফারেন্ট লোকেশনে দিতে পারি। এরপরে হচ্ছে শেল। ইউজারের একটা শেল থাকবেই, কারণ সে কি টাইপের কমান্ড এক্সিকিউট করবে না করবে, বা কি কি কমান্ড এক্সিকিউট করতে পারবে কি পারবে না, এই সব জিনিসগুলো ডিফাইন হবে শেল এর মাধ্যমে। তবে অবশ্যই কমান্ড এক্সিকিউশনের সময় তার প্রিভিলেজটাও চেক হবে, যে সে যে একটা কমান্ড দিল সেটা আদৌ এক্সিকিউট করার পারমিশন তার আছে কি নাই সেটা পরে চেক হবে। কিন্তু সে কি কি টাইপের কমান্ড এক্সিকিউট করতে পারবে সেটা ডিপেন্ড করবে তার শেলের উপর।
আচ্ছা, এইটুকু ক্লিয়ার সবার? জি ভাই, ক্লিয়ার। কারো কোনো কনফিউশন আছে এখানে? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। ভাই পোর্টটা কি লাইক ওই যে যে আমাদের যে 65,500 পোর্ট আছে এই পোর্টের সাথে কি ইউআইডি ই করা যেতে পারে নাকি ওইটা আলাদা আর এটা না, পোর্ট আলাদা, আইডি আলাদা। এটা কি রেঞ্জ ASCII কোড? রেঞ্জ সেম হইতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু। রেঞ্জটা সেম হইতে পারে, সেটা পুরোপুরি ডিফারেন্ট ইস্যু। রেঞ্জের সাথে মানে ইউজার আইডি রেঞ্জের সাথে কখনোই পোর্টটাকে কম্পেয়ার করা যাবে না। তাহলে কি এটা ASCII কোড? সরি, ASCII কোডের সাথে কি কোনো সম্পর্ক আছে? না 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 না, হয়তো কোডিং রিলেটেড কিছু থাকতে পারে, সেটা আলাদা জিনিস, বাট আইডি রেঞ্জ হচ্ছে এটা। এটার সাথে আপনি পোর্ট কম্পেয়ার করতে পারবেন না, তার কারণ হচ্ছে যে একটা ইউজারের তো 80 আইডি থাকতেই পারে। এখন 80 আইডি মানেই সে অ্যাপাচি ইউজার, তা তো না। না। হ্যাঁ, এটা আমি এই জন্যই বললাম যে পোর্টের সাথে আইডির কোনো সম্পর্ক নাই, পোর্ট আলাদা, আইডি আলাদা। যেমন জিরো পোর্ট কোনো সার্ভিসের সাথেই কাজ করবে না, তাহলে কি রুট ইউজার কোনো সার্ভিস ইউজ করতে পারবে না? সো ওই টাইপের কোনো জিনিস রিলেটেড নাই, বা এগুলোর মধ্যে কোনো রিলেশন আসলে নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। পোর্ট এক জিনিস, আইডি আরেক জিনিস। ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু লিনাক্স সিস্টেম সিকিউর সিস্টেম, লিনাক্স সিস্টেমে অ্যাক্সেস করার জন্য প্রত্যেকটা ইউজারের একটা পাসওয়ার্ড থাকতেই হবে। এটা মাস্ট বি থাকতে হবে। সেটা যদি একটা ক্যারেক্টার হয় তাও থাকতে হবে। তার যে কয়টা ক্যারেক্টারই আপনি দিতে চান না কেন, আপনি চাইলে 1000 ক্যারেক্টারেরও পাসওয়ার্ড দিতে পারবেন, বাট তার পাসওয়ার্ড থাকতে হবে। এখন এই যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডেরও কিছু পলিসি আছে। পলিসি বলতে যে আপনি মেনশন করে দিতে পারেন যে পাসওয়ার্ডের অ্যাটলিস্ট বা মিনিমাম কয়টা ক্যারেক্টার হইতে হবে, সেটা এক্সপায়ার করবে কবে, ইউজার সেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে কি পারবে না, মিনিমাম কতদিন পরে চেঞ্জ করতে পারবে, ম্যাক্সিমাম কতদিন পরে চেঞ্জ করতেই হবে, কবে তার অ্যাকাউন্টটা এক্সপায়ার হবে, কবে তার পাসওয়ার্ড এক্সপায়ার হবে, তার পাসওয়ার্ড লক থাকবে নাকি আনলক থাকবে, এই সব জিনিসগুলো অ্যাজ এ রুট ইউজার আপনি মেনশন করে দিতে পারবেন। এটাকে বলা হচ্ছে পাসওয়ার্ড পলিসি। আচ্ছা, এখন আমি হচ্ছে আপনাদের সামনে 3টা ফাইল ওপেন করব। এই ফাইল সম্পর্কে ভালো মতো একটু বোঝার চেষ্টা করবেন। প্রথমে একটা ফাইল ওপেন করলাম যেটার নাম হচ্ছে passwd। যেই passwd নিয়ে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, যে passwd ফাইল, সেই passwd ফাইলটা আসলে কি? এই passwd ফাইলের ভিতরে ইউজারের ইনফরমেশন থাকে। কি কি ইনফরমেশন? ইউজারের নাম, সেই ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবে কি পারবে না, ইউজারের আইডি, ইউজারের গ্রুপ আইডি, সেই গ্রুপের নাম, হোম ডিরেক্টরি, শেল, এই প্রত্যেকটা জিনিস passwd ফাইলের ভিতরে বলা থাকবে বা মেনশন করা থাকবে। আপনি যখনই ইউজার তৈরি করবেন, passwd ফাইলের ভিতরে একটা এন্ট্রি চলে আসবে। যেমন আমি যদি রুট ইউজারকে ধরি, এই প্রথম লাইনটা, প্রথম ওয়ার্ডটা হচ্ছে রুট। এখানে রুট মানে ইউজারটার নাম হচ্ছে রুট। এরপরে একটা ফিল্ড আছে এক্স। এখানে এক্স মানে এই রুট ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবে কি পারবে না, কোথায়? এই সিস্টেম। এরপরে জিরো, এই জিরোটা হচ্ছে এই ইউজারের আইডি বা ইউজার আইডি। এরপরে আরেকটা জিরো,
এই 0 হচ্ছে গ্রুপ আইডি, তারপরে আবার রুট, এটা হচ্ছে গ্রুপের নাম, যে রুটের প্রাইমারি গ্রুপ কি। এখানে এই 5wd ফাইলের ভিতরে অবশ্যই শুধুমাত্র প্রাইমারি গ্রুপ থাকবে, সেকেন্ডারি গ্রুপ কোনোভাবেই থাকবে না। এরপরে হচ্ছে একটা ডিরেক্টরি /root। এই /root হচ্ছে এই ইউজারটার হোম ডিরেক্টরি, দ্যাট মিন্স রুট ইউজারের হোম ডিরেক্টরি। এরপরে হচ্ছে /bin/bash, এটা হচ্ছে ইউজারের শেল, যে ইউজারটা কি কি কমান্ড এক্সিকিউট করতে পারবে। এই সব জিনিসগুলো মেনশন করা আছে শেলের ভিতরে। ব্যাশ শেলের ভিতরে যত কমান্ড আছে প্রত্যেকটা কমান্ড রুট ইউজার এক্সিকিউট করতে পারবে। এখন যেহেতু রুট ইউজার, তার এক্সট্রা কোনো প্রিভিলেজ দরকার নাই, এই কারণে তার পারমিশন চেকও হবে না। হ্যাঁ, যদি এরকম থাকে যে একটা ফাইলের ভিতরে বা একটা কমান্ডে রুট ইউজারেরও এক্সিকিউশন পারমিশন নাই, যেটা সাধারণত থাকে না, তখন গিয়ে সে ডিপেন্ড করবে যে সে সেই কমান্ডটা এক্সিকিউট করতে পারবে কি পারবে না। সাধারণত থাকে না, নরমাল ইউজারদের ক্ষেত্রে থাকে। আবার যদি আরেকটা ইউজারে যাই, যেমন এই ককপিট, আচ্ছা ককপিট না, ক্রনি, এই ক্রনি ইউজারে যদি আসি, ইউজারের নাম হচ্ছে ক্রনি, তার ইউজার আইডি হচ্ছে 992, তার গ্রুপ আইডি হচ্ছে 986, বাট এখানে কোনো গ্রুপের নাম মেনশন করা নাই, বাট তার গ্রুপ আইডি আছে। হয়তো গ্রুপের কোনো নাম নাই, বাট গ্রুপের আইডি আছে, তার মানে এই নামে এই আইডির এগেইনস্টে অবশ্যই একটা গ্রুপ আছে। var lib ক্রনি, এটা হচ্ছে এই ইউজারের হোম ডিরেক্টরি। sbin no login, এটা হচ্ছে ক্রনি ইউজারের শেল। sshd, এই sshd একটা ইউজার যেটা ssh সার্ভিসের জন্য কাজ করে, পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবে। ইউজার আইডি 74, গ্রুপ আইডি 74, গ্রুপের নাম হচ্ছে প্রিভিলেজ সেপারেটেড ssh, হোম ডিরেক্টরি var empty sshd shell sbin no login। আবার এখানে অ্যাটোভা ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবে, ইউজার আইডি 1000, গ্রুপ আইডিও 1000, অ্যাটোভা গ্রুপের নাম, home/অ্যাটোভা, অ্যাটোভা ইউজারের হোম ডিরেক্টরি, শেল হচ্ছে bin bash। এইটুকুতে কারো কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন আছে? শেষে দিয়ে ওই যে মানে শেলটা দিয়ে কি বুঝাচ্ছে এখানে? শেলটা দিয়ে বোঝাচ্ছে যে এই ইউজারটা কি কি কমান্ড এক্সিকিউট করতে পারবে। সেটা স্যার কিভাবে বুঝবো? এটা শেলের ভিতরে বলা আছে। একটু স্যার দেখা যায়। এখন তো এই শেল রিড করতে হবে। এই যে নেন, হ্যাঁ, লেখা এটা এরকমই লেখা হবে। অন্যরকম। এটা এইরকমই লেখা হবে কারণ এটা শেল। শেল জিনিসটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট, শেলের ভিতরে কমান্ড গুলো বলে দেয়া থাকে যে এই কমান্ড গুলো এক্সিকিউট হইতে পারবে, স্পেসিফিক কমান্ড গুলো এক্সিকিউট হইতে পারবে। এই ইনফরমেশন গুলো শেলের ভিতরে বলা থাকে ইন কোডিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা,
লিনাক্সে ভাই কত ধরনের শেল আছে এরকম? লিনাক্সে বেশ কয়েক রকমের শেল আছে, তার মধ্যে পপুলার হচ্ছে ব্যাশ, এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট শেল, বর্ন এগেইন শেল বলে। এরপরে এসএইচ শেল আছে, এসবিন নো লগইন শেল আছে। তারপরে একটু আমি দেখে নেই, আমারও মনে নাই। নো লগইন শেল দিয়ে কি বুঝাচ্ছে, মানে সে নো লগইন করতে লগইন, পারবে না এরকম কিছু? হ্যাঁ, নো লগইন শেল দিয়ে সে লগইন করার পারমিশন পাবে না, তার লগইন করার পারমিশন নাই। আচ্ছা, মানে আমার সার্ভারে এসে অ্যাক্সেস করতে ঢুকতে পারবে না? না, বাট সে সার্ভিস ইউজ করতে পারবে। হ্যাঁ, কোনো ফোল্ডার অ্যাক্সেস করতে পারবে, শেয়ারিং ফোল্ডার তো বা এরকম, হ্যাঁ হ্যাঁ, ওগুলো করতে পারবে, কিন্তু লগইনটা করতে পারবে না। লগইন করতে পারবে না, তার লগইন করার পারমিশন নাই। আচ্ছা ভাই, যদি এরকম করতে চাই যে তাকে আমি লগইন করার পারমিশন দিব, কিন্তু ইফ আপ বা ইফ ডাউন এই কমান্ডটা সে এক্সিকিউট করতে পারবে না, সেটা তাহলে? নরমাল ইউজার এমনিও পারবে না, সেটা মানে নরমাল নরমাল ইউজার ইউজার এমনিও পারবে না। নেটওয়ার্কের। না, নরমাল ইউজার নেটওয়ার্কের আচ্ছা, আর যদি তাকে পারার অ্যাক্সেস দিতে চাই তাহলে? তখন ইন্টারফেস ফাইলের ভিতরে ইউজারের নাম বলে আসতে হবে। আচ্ছা, ওখানে কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, ব্যাশ শেল আছে, ZSH শেল আছে, কর্ন শেল আছে, TCSH শেল আছে, ফিশ শেল আছে। এগুলো হচ্ছে পপুলার, এই শেলগুলো থাকবে, মানে যদি নাও এটা থাকে। কোথা থেকে দেখা যাবে? এটা আমি গুগল থেকে দেখলাম। ও আচ্ছা আচ্ছা। কিছু শেল ইনস্টল থাকে, কিছু শেল থাকে না, আপনি যেগুলো ইউজ করতে চান সেগুলো চাইলে ইনস্টল করে নিতে পারবেন। তবে এটুকু শুধু মাথায় রাখবেন যে লিনাক্সের পপুলার শেল হচ্ছে বা সবচেয়ে লেটেস্ট শেল হচ্ছে ব্যাশ। এইটার উপরে আপডেট এখন পর্যন্ত আসেনি। এর আগে ছিল হচ্ছে SH, সেই SH এর আপডেট হিসেবে আসতে হচ্ছে ব্যাশ, বর্ন এগেইন শেল। আচ্ছা, এরপরে হচ্ছে আর কোনো কোশ্চেন আছে কারো ওই ইউজার ফাইল নিয়ে, মানে passwd ফাইল নিয়ে? নাই। এরপরে আরেকটা ফাইল আমি ওপেন করছি, এটা হচ্ছে গ্রুপ, ইটিসির ভিতরে গ্রুপ। এটা হচ্ছে গ্রুপ ইনফরমেশন ফাইল। কোন ইউজার সিস্টেমে কি কি গ্রুপ তৈরি করা আছে বা তৈরি হয়ে আছে, সেই গ্রুপের মেম্বার কারা, এই সব জিনিসগুলো মেনশন করা থাকবে গ্রুপ ফাইলের ভিতরে। এখানে প্রথমটা হচ্ছে গ্রুপের নাম, এরপরে এক্স মানে এই গ্রুপেও একটা পাসওয়ার্ড সেট করা যায়, সেই পাসওয়ার্ড দিয়ে গ্রুপ লগইন করতে পারবে কি পারবে না, মানে টার্মিনালে লগইন করতে পারবে কি পারবে না, আর গ্রুপের আইডি এবং ওই গ্রুপের আন্ডারে কোন কোন ইউজার আছে সেটা এখানে মেনশন থাকবে। যেমন এখানে এই যে এই কেভিএম গ্রুপে একজন ইউজার আছে যার নাম হচ্ছে কেমু। এই কেমু ইউজারের সেকেন্ডারি গ্রুপ হচ্ছে কেভিএম। কিভাবে বুঝবো স্যার ওখানে একজন ইউজার? এখানে সেকেন্ডারি বুঝার উপায়টা কি? শেষের আইডিটা দিয়ে? না, তাহলে প্রথম কোলন পর্যন্ত গ্রুপের নাম, আচ্ছা, পরের কোলন পর্যন্ত পাসওয়ার্ড ফিল্ড, যে লগইন করতে পারবে কি পারবে না বা তার লগইন পারমিশন আছে কি নাই। এরপরে হচ্ছে তার গ্রুপ আইডি, এর কোলনের পরে যা কিছু থাকবে সেগুলো হচ্ছে ইউজারের নাম। এখানে কেমু একটা ইউজার, সেই কেমু ইউজারের সেকেন্ডারি গ্রুপ হচ্ছে কেভিএম। সেকেন্ডারি গ্রুপ এই কারণেই বলতেছি যে প্রাইমারি গ্রুপ ইনফরমেশন এখানে থাকে না। কোন ইউজারের প্রাইমারি গ্রুপ কি সেটা আপনাকে passwd ফাইল থেকে দেখতে হবে, এটা আপনি গ্রুপ ফাইলের ভিতরে পাবেন না। গ্রুপ ফাইলের ভিতরে শুধুমাত্র সেকেন্ডারি গ্রুপের ইনফরমেশন পাবেন। কোন ইউজারের সেকেন্ডারি গ্রুপ কি বা আপনি কোন ইউজারকে সেকেন্ডারি গ্রুপে অ্যাড করতে চাচ্ছেন কি চাচ্ছেন না সেটা এই ফাইলের মধ্যে বলে দিতে পারেন, অথবা কোন কোন গ্রুপে
সেকেন্ডারি ইউজার হিসেবে ইউজার অ্যাড আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা ফাইল ওপেন করতেছি ইটিসির ভিতরে শ্যাডো। এই শ্যাডো ফাইলের ভিতরে পাসওয়ার্ড মেনশন করা থাকে, অবশ্যই এনক্রিপ্টেড মোডে। প্রথমে হচ্ছে ইউজারের নাম, প্রথম কোলন পর্যন্ত ইউজারের নাম, এর পরে স্টার্ট করে নেক্সট কোলন পর্যন্ত পুরাটাই হচ্ছে পাসওয়ার্ড। এটা পুরাটাই হচ্ছে পাসওয়ার্ড, যতটুকু সিলেক্ট করে রাখছি এই পুরোটা হচ্ছে পাসওয়ার্ড। এর পরের ফিল্ড মেবি ইউজার ডিলিট সরি ইউজারের পাসওয়ার্ড কবে এক্সপায়ার হবে, বা ইউজারের পাসওয়ার্ড আদৌ এক্সপায়ার হবে কি হবে না সেটার ডিটেলস। তারপরের ফিল্ড হচ্ছে মিনিমাম কতদিন পরে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, মানে এই জিরোটা। তারপরের ফিল্ড হচ্ছে ম্যাক্সিমাম কতদিন পরে সে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, বা ম্যাক্সিমাম কতদিন পরে তার পাসওয়ার্ড চেঞ্জ হবে, এটাকে পাসওয়ার্ড ম্যাক্সিমাম ডেজ বলে। আচ্ছা তারপরে হচ্ছে কি আছে 9 পর্যন্ত, ওকে। এরপরে হচ্ছে ওয়ার্নিং ডেজ, এই যে 7 লেখা, এই 7টা হচ্ছে ওয়ার্নিং ডেজ, যে কতদিন পরে বা কতদিন আগে থেকে ওয়ার্নিং দিবে, তার পাসওয়ার্ড এক্সপায়ার হওয়ার কতদিন আগে থেকে ওয়ার্নিংটা জেনারেট হবে। আচ্ছা তারপরের কোলনটা হচ্ছে এটা কোনটা যেন ভুলে গেলাম, পরের ফিল্ডটা যেন কি, ও পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ পিরিয়ড, যে কবে ইনঅ্যাক্টিভ হবে সেটা, বা কতদিন পরে ইনঅ্যাক্টিভ হবে। আর তারপরেরটা হচ্ছে অ্যাকাউন্ট এক্সপায়ার ডেট। এই প্রত্যেকটা কোলনেরই ডিটেলস আছে। ভাই আমি কি বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে কারো এখানে? সেটা স্যার ইউজার ক্রিয়েট করে এই রুলস গুলো যদি অ্যাপ্লাই করা যেত তাহলে হয়তো আরো ক্লিয়ারলি বোঝা যেত। সেটা তো অবশ্যই করব। আমি আপনাদেরকে জাস্ট ফিল্ড গুলো কি কি সেটা বললাম, আর কিছু না। এই প্রত্যেকটা জিনিসই আমরা প্র্যাকটিক্যালি দেখব, প্রত্যেকটা জিনিসই প্র্যাকটিক্যালি দেখব। এবং প্র্যাকটিক্যালি মডিফিকেশন গুলো করবই, কারণ এগুলো মডিফাই না করলে, যতক্ষণ প্র্যাকটিক্যালি মডিফাই না হবে ততক্ষণ পর্যন্ত মাথায় ঢুকবে না যে আসলে জিনিসটা কি। আচ্ছা এই যে এনক্রিপশনটা হয়ে আছে, পাসওয়ার্ড যে এনক্রিপ্টেড মোডে আছে, এই এনক্রিপশনটা থাকে হচ্ছে MD5 মেথডে। অনেকগুলো মেথড আছে, আপনারা গুগল করে দেখতে পারেন। পাসওয়ার্ড এনক্রিপশনের অনেক রকম মেথড আছে। সাধারণত MD5 মেথডে এনক্রিপশন হয় লিনাক্সে, আবার অন্য মেথডেও এনক্রিপশন হতে পারে। যদি আপনি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারেন যে এই এনক্রিপশনটা কোন মোডে এনক্রিপ্টেড, আপনি গুগলে এটাকে দিয়ে দিলে আপনি এটা ডিক্রিপ্ট করে বের করে নিয়ে আসতে পারবেন যে পাসওয়ার্ড এক্সাক্ট কি। আবার এটা যদি কখনো কোনোভাবে আপনি কপি করে রেখে দিতে পারেন তাহলে আপনি রুটের পাসওয়ার্ড পেয়ে যাবেন। এই এনক্রিপশন কোড দিয়েও লগইন হবে। ঠিক আছে,
তাহলে ভাইয়া সিকিউরিটি থাকলো কি যে গুগল থেকে সিকিউরিটি কিভাবে থাকলো? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। মানে অন্য কোনো অ্যালগরিদম কি ইউজ করা যায় যেটাকে মনে করেন যে ডিক্রিপ্ট করেও বুঝতে পারবে না কেউ? আচ্ছা, সেই ডিক্রিপশন করার আগে আপনাকে এই ফাইলটাতে ঢুকতে হবে, মানে এই ফাইলটাকে অ্যাটলিস্ট রিড করতে হবে, তাই তো? কারণ রিড না করা শ্যাডো ফাইল। পর্যন্ত আপনি এই এনক্রিপ্টেড কোড পাবেন না। হ্যাঁ, এই ফাইল শুধুমাত্র রুট রিড করতে পারে, অন্য কেউ পারে না। আচ্ছা, তাহলে তো পাবেই না। এই ফাইলটা শুধুমাত্র রুটই রিড করতে পারে। ইভেন এখানে কারোরই পারমিশন নাই, রুটেরও পারমিশন নাই, বাট রুট যেহেতু সুপার ইউজার, সো রুট এটাকে রিড করতে পারে, অনলি রিড করতে পারে। এখানে যদি রুট রাইট করতে চায়, সেই রাইট করার জন্যও তার পারমিশন লাগবে। কিভাবে বুঝলাম আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস একটু দেখায় দিচ্ছি, এটা ডিটেলস আমি আপনাদের পরে বলবো। এটা আমরা নেক্সট ক্লাসে দেখব যে আসলে এগুলোর মিনিংটা কি। যেমন এখানে দেখেন, এই শ্যাডো ফাইলের এইটুকুতে কি দেখতেছেন? শুধু ড্যাশ। আর এখানে কি আছে? rw r r ড্যাশ ড্যাশ, তাই তো? এখানে রুট রুট, এখানেও রুট রুট। এইটুকুতে যা আছে আর এইটুকুতে যা আছে এটা অলমোস্ট সিমিলার, বাট মেইন ডিফারেন্স হচ্ছে এইখানে। এখানে কোনো কিছু নাই, কোনো ABCDEFGH নাই, তার মানে এই ফাইলের ভিতরে কোনো ইউজারের রিড পারমিশন নাই। আমি যদি অন্য একটা ইউজার দিয়ে আপনাদের দেখাই, কি আসছে? পারমিশন ডিনাই। তার মানে একজন নরমাল ইউজার এই ফাইলটাকে রিডও করতে পারবে, অন্যান্য ফাইল রিড করতে পারবে। আমি যদি এটা রিড করি etc firstwd, এটা যদি রিড করি আমি রিড করতে পারবো, কারণ এখানে মেজর কোনো ইনফরমেশন নাই। আবার মডিফাই করতে পারবো না, রাইট করতে পারবো না। নরমাল ইউজার থেকে এই ধরনের ফাইলগুলোকে আমি রাইট করতে পারবো না, বাট রিড করতে পারবো। কিন্তু এই যে পাসওয়ার্ড ফাইলটা, শ্যাডো ফাইল, এই শ্যাডো ফাইল কোনো ইউজার রিডও করতে পারবে না, শুধুমাত্র রুট ইউজার রিড করতে পারবে। বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, এখন হচ্ছে আমরা ইউজার তৈরি করব। তো ইউজার তৈরি করার জন্য কমান্ড হচ্ছে ইউজার অ্যাড। ইউজার অ্যাড দিয়ে ইউজারের নাম, সে অ্যালেক্স। ইউজার তৈরি হয়ে গেল। কিভাবে বুঝবো? এক হচ্ছে আমি ক্যাট firstwd ফাইল রিড করে দেখতে পারি, আরেকটা করতে পারি আইডি কমান্ড এক্সিকিউট করতে পারি। আইডি কমান্ড দিয়ে যদি কোনো ইউজারের নাম দেই, তাহলে ইউজারের নাম, ইউজারের আইডি, গ্রুপ আইডি, গ্রুপের নাম, এই তিনটা জিনিস আমি দেখতে পারবো। প্রথমটা ইউআইডি 1001, ইউজারের নাম অ্যালেক্স। এরপরে গ্রুপ আইডি 1001, গ্রুপের নাম অ্যালেক্স। আবার এখানেও গ্রুপস। গ্রুপস মানে এই অ্যালেক্স ইউজার কোন কোন গ্রুপের মেম্বার। এখন সে শুধুমাত্র অ্যালেক্স গ্রুপেরই মেম্বার, যেটা তার প্রাইমারি গ্রুপ। কিভাবে বুঝলাম? এই যে এখানে যে নামটা থাকবে সেটা হবে ইউজারের প্রাইমারি গ্রুপ। বুঝাইতে পারছি ভাইয়া? এখানে কি ভাইয়া ইউজার আইডি আর গ্রুপ আইডি একই হচ্ছে? ইউজার আইডি এবং গ্রুপ আইডি সিকোয়েন্সিয়ালি হয়, সিরিয়াল অনুযায়ী হয়। আপনি যদি কোনো কারণে ইউজার আইডি ব্রেক করেন, পরের আইডি থেকে জেনারেট হবে, মানে সিরিয়াল ওয়াইজ জেনারেট হবে। গ্রুপ আইডি যদি ব্রেক না হয়, তাহলে গ্রুপ আইডি যেভাবে ছিল সেই সিরিয়াল অনুযায়ী আসতে থাকবে। আমি বলতেছি একই মানে আইডি ইউজারের জন্য জেনারেট হয়েছে, আবার গ্রুপের জন্য জেনারেট হয়েছে। আমি ওইটাই বললাম যে আমি যদি ইউজার আইডি ব্রেক না করি,
মানে সিরিয়ালটা যদি আমি ব্রেক না করি তাহলে সিরিয়াল অনুযায়ী আসতে থাকবে। যদি সিরিয়াল ব্রেক করে দেই, যেটার সিরিয়াল ব্রেক করব সেটার পরের আইডি থেকে অটোমেটিক জেনারেট হবে। আরেকটু ক্লিয়ার করি, আমি ইউজার আইডি এর পরেরটা আমার কত আসার কথা সিরিয়াল অনুযায়ী, আপনি বলেন। হ্যাঁ 1002 আসবে। 1002 আসবে। আমি যদি এখানে 1005 দেই, তাহলে কি গ্রুপ আইডি 1005 হবে? না, গ্রুপ আইডি 1002 হবে, কারণ আমি গ্রুপ আইডি ব্রেক করিনি। আচ্ছা, এটাই বলতে চাচ্ছিলাম যে আমি যদি আইডি ব্রেক করি সেই ক্ষেত্রে ব্রেক হবে, আদারওয়াইজ সিরিয়াল অনুযায়ী আসবে। আবার ইউজার 1005 এবং দিলাম, গ্রুপের আইডি ব্রেক করা যায় না একসাথে? হ্যাঁ যায়, কিন্তু গ্রুপ আইডি সাধারণত ব্রেক করা হয় না। আচ্ছা, গ্রুপ আইডি সাধারণত ব্রেক করা হয় না। আর গ্রুপ আইডি আসলে অতটা ম্যান্ডেটরিও না, একটা আইডি জেনারেট হইতে হয় এই কারণে হয়। গ্রুপ আইডি ওইভাবে মানে ইম্পর্টেন্ট কিছু না আমাদের কাছে, অ্যাটলিস্ট। হয়তো যারা টিউনিং বা অন্য টাইপের মেজর কোনো কাজ করেন ওনাদের ক্ষেত্রে হয়তো বা গ্রুপ আইডি অনেক বড় জিনিস, বা সিস্টেমের নিজের ক্ষেত্রেও হয়তো বা গ্রুপ বড় জিনিস, বাট জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে গ্রুপ আইডি আহামরি কিছু না, জাস্ট একটা আইডি দিতে হয় তাই দেয়। ইউজার আইডিটা ইম্পর্টেন্ট, ইউজার আইডিটা ইম্পর্টেন্ট। আপনি সুইচ করার সময় যদি কখনো ইউজারের নাম ভুলে যান, আপনি যদি ইউজারের আইডি দেন সেটাও হবে, আপনি আইডি দিয়েও সুইচ করতে পারবেন। আচ্ছা, এরপরে এখন এই যে ইউজার তৈরি হলো, ইউজারের একটা গ্রুপ আসলো, এখন আমি আরেকটা ইউজার তৈরি করব যেটার আইডিটা আমি বলে দিব। আচ্ছা, আইডি কি এখন বলবো? না, আগে গ্রুপ নিয়ে ঘাটাঘাটি করি। আমি গ্রুপের নামটা বলে দিব। ধরেন যে আমি একটা ইউজার তৈরি করব যেটার প্রাইমারি গ্রুপ হবে অ্যালেক্স। তাহলে ইউজার অ্যাড, প্রাইমারি গ্রুপের জন্য অপশন হচ্ছে স্মল জি। স্মল জি হচ্ছে প্রাইমারি গ্রুপ। গ্রুপের নাম দিলাম, এরপরে ইউজারের নাম সে হ্যারি। এখন যদি আইডি দিয়ে হ্যারি দেই, ইউজার আইডি 1002, ইউজারের নাম হ্যারি, গ্রুপ আইডি 1001 অ্যালেক্স। ঠিক আছে? আচ্ছা, এখন আমি আরেকটা ইউজার তৈরি করব যার সেকেন্ডারি গ্রুপটা আমি মেনশন করে দিব। স্যার মাইনাস জি কেন দিলেন? প্রাইমারি গ্রুপ অ্যাসাইন করার জন্য। এটা যে ইউজারের প্রাইমারি গ্রুপ হবে সেটা মেনশন করার জন্য অপশন মাইনাস জি, স্মল জি, এখানে শুধু জি না, স্মল জি। আচ্ছা, ইউজার অ্যাড, আমি এখন দিতে চাচ্ছি সেকেন্ডারি গ্রুপ। সেকেন্ডারি গ্রুপের জন্য ক্যাপিটাল জি, এখানে গ্রুপের নাম দিলাম অ্যালেক্স, ইউজারের নাম দিলাম সে বব, আইডি বব। দেখেন এখানে দুইটা গ্রুপের নাম আসছে। ইউজার আইডি 1003,
গ্রুপ আইডি 1003। ও আচ্ছা, গ্রুপ আইডিও সেম আসছে। আচ্ছা, গ্রুপ আইডি সেম আসছে, ভালো কথা। গ্রুপস আছে দুইটা, একটা হচ্ছে বব আর একটা হচ্ছে অ্যালেক্স। এখন এখানে আমাকে একজন বলেন যে এখানে বব ইউজারের প্রাইমারি গ্রুপ কোনটা আর সেকেন্ডারি গ্রুপ কোনটা? প্রাইমারি গ্রুপ বব আর অ্যালেক্সটা হচ্ছে সেকেন্ডারি। কিভাবে বুঝলেন? ওই যে ইউজার ক্রিয়েট করার সময় তো আমি বলে দিছি বড় ক্যাপিটাল জি দিয়ে যে অ্যালেক্সটা না হবে না বব সেকেন্ডারি ইউজার গ্রুপ। না না, বব তো হবে সেকেন্ডারি। প্রথমে অ্যালেক্স গ্রুপ ক্রিয়েট করছে, ওটাই ছিল প্রাইমারি। অ্যালেক্স এর আন্ডারে আমরা বানাইছি হ্যারি। হ্যারির আগে আমি মাইনাস জি দিয়া। ভাই এত দূর যায়েন না, আমাকে এইটুকু বলেন, এই বব ইউজারের প্রাইমারি গ্রুপ কোনটা আর সেকেন্ডারি গ্রুপ কোনটা, জাস্ট এইটুকু বলেন, এত উপরে যাওয়ার দরকার নেই। অ্যালেক্স প্রাইমারি গ্রুপ। অ্যালেক্স প্রাইমারি গ্রুপ। অ্যালেক্সটা প্রাইমারি হবে, হ্যাঁ হ্যাঁ। বব ইউজারে প্রাইমারি গ্রুপ, হ্যারি, সেকেন্ডারি গ্রুপ হলো অ্যালেক্স। বব হচ্ছে প্রাইমারি গ্রুপ আর সেকেন্ডারি গ্রুপ হচ্ছে অ্যালেক্স। কিভাবে বুঝলাম? এই কমান্ড আমি এক্সিকিউশন করিই নাই, আমি জানিও না কি কমান্ড এক্সিকিউট হয়েছে, আমি জানি না, আমার দরকারও নাই জানার, আমি এটা দেখলেই হয়ে যাবে। জিআইডি তে যে গ্রুপের নাম শো করবে সেটা হবে ইউজারের প্রাইমারি গ্রুপ। ইভেন গ্রুপ সেকশনের ভিতরেও প্রথম যে গ্রুপের নামটা থাকবে সেটা হবে ইউজারের প্রাইমারি গ্রুপ, পরে যেটা থাকবে সেটা হবে ইউজারের সেকেন্ডারি গ্রুপ। উপরের কমান্ড দেখে কোনো লাভ নাই, আপনি যদি এইটুকুও দেখেন তাও হবে। প্রথমটা হচ্ছে প্রাইমারি গ্রুপ, এর পরে যা কিছু থাকবে সব সেকেন্ডারি গ্রুপ। এখানে গ্রুপ আইডি 2 হওয়ার কথা না, 1002? সেটাই হওয়ার কথা ছিল, বাট সিরিয়ালি আসছে। দ্যাট মিন্স কি, মানে ইউজার আইডি যেটা হবে গ্রুপ আইডিও ঠিক সেম ওইটাই হ্যাঁ হবে। হয়তো সেটাই হবে, যদি ওই নামে গ্রুপ তৈরি হয়। এখানে যদি আছে যে যদি ওই নামেই গ্রুপ তৈরি হয় তাহলে হয়তো বা আইডিটা সেম আসবে। মানে প্রাইমারিটা তো হচ্ছে ওই নামেই হবে যে নামে আমি। কেন এখানে প্রাইমারি হ্যারির প্রাইমারি চেঞ্জ হয়ে গেছে না? আমি যদি গ্রুপের নাম মেনশন করি সেই ক্ষেত্রে তো আর প্রাইমারি গ্রুপ তৈরি হচ্ছে না, যদি মেনশন না করি সেই ক্ষেত্রে না প্রাইমারি গ্রুপ তৈরি হবে। ও আচ্ছা, আমি যেমন এখানে প্রাইমারি গ্রুপ বলে দিছি যে হ্যারি ইউজারের প্রাইমারি গ্রুপ হবে অ্যালেক্স, এই কারণে তার প্রাইমারি গ্রুপ তৈরি হয়নি, মানে হ্যারি নামে কোনো গ্রুপ তৈরি হয়নি। প্রাইমারি গ্রুপ তৈরি হয়নি জিনিসটা ভুল, হ্যারি নামে কোনো গ্রুপ তৈরি হয়নি। আচ্ছা, এখন আমি এইটা একটু ওপেন করি। এখন এখানে এই যে তিনটা ইউজার তৈরি হয়েছে, আমি চাচ্ছি যে আমি বব ইউজারের প্রাইমারি গ্রুপ চেঞ্জ করে অ্যাটোভা দিব। কিছুক্ষণ আগে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে নতুন ইউজার তৈরি করার সময়, এখন হচ্ছে আমি এক্সিস্টিং ইউজারকে মডিফাই করব। তো যখন আপনি এক্সিস্টিং ইউজারকে মডিফাই করবেন তখন আর ইউজার অ্যাড কমান্ড কাজ করবে না, তখন কাজ করবে ইউজার মড। ইউজার মড মানে হচ্ছে ইউজার মডিফাই। এখন আপনি কি মডিফাই করতে চাচ্ছেন? আপনি সেকেন্ডারি গ্রুপ চেঞ্জ করতে চাচ্ছেন। যখনই সেকেন্ডারি গ্রুপ চেঞ্জ করবেন, প্রাইমারি গ্রুপ চেঞ্জ করবেন, প্রাইমারি গ্রুপ চেঞ্জ করার জন্য অপশন হচ্ছে -G। -G দিয়ে আপনাকে প্রথমে বলতে হবে গ্রুপের নাম, গ্রুপের নাম হচ্ছে অ্যাটোভা। এরপরে দিতে হবে ইউজারের নাম, এখানে ইউজারের নাম কি দিব? অ্যালেক্স দেব। আমি অ্যালেক্স ইউজারের প্রাইমারি গ্রুপ চেঞ্জ করলাম। এখানে একটু খেয়াল করেন, অ্যালেক্স ইউজারের প্রাইমারি গ্রুপ কি ছিল? অ্যালেক্স।
এখন যদি আমি আইডি দিয়ে অ্যালেক্স দেই, অ্যালেক্স ইউজারের প্রাইমারি গ্রুপ হইছে অ্যাটোবা। আগে ছিল অ্যালেক্স, এখন আসছে অ্যাটোবা। ঠিক আছে। আবার যদি আমি সেকেন্ডারি গ্রুপ চেঞ্জ করতে চাই, যে আমি অ্যাটোভা ইউজারের সেকেন্ডারি গ্রুপ হিসেবে অ্যালেক্স কে দিব। অ্যালেক্স এখানে গ্রুপে মনে হয় ইউজার আইডিটা চেঞ্জ হয়ে গেছে, মানে কেন? সরি গ্রুপ আইডিটা। হ্যাঁ অবশ্যই গ্রুপ আইডি চেঞ্জ হবে। অ্যাটোভা গ্রুপের আইডি কত? অ্যাটোভা গ্রুপের আইডি তো 1000। তো অ্যাটোভা গ্রুপের যেটা আইডি সেটাই তো এখানে শো করবে না? আচ্ছা, গ্রুপটা শিফট হওয়ার সাথে সাথে আইডিটাও মানে শিফট হবে। অবভিয়াসলি গ্রুপ নেমের সাথে তো আইডি ফিক্সড করা না। যখন নেম চেঞ্জ হবে তখন তো আলটিমেটলি আইডিও চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা, এখানে অ্যাটোভা ইউজারের প্রাইমারি গ্রুপ কোনটা? অ্যাটোভা। বাট সেকেন্ডারি গ্রুপ কি আছে? থাকার কথা না, নাই। এখন আমি সেকেন্ডারি গ্রুপ হিসেবে অ্যালেক্স গ্রুপের মেম্বার বানাইতে চাচ্ছি অ্যাটোভা ইউজারকে। তাহলে ইউজার মড মাইনাস এ ক্যাপিটাল জি। কেন? কারণ হচ্ছে যে আমি সেকেন্ডারি গ্রুপ হিসেবে অ্যাড করব, দ্যাট মিন্স অ্যাপেন্ড করব। এই মাইনাস এ তে হচ্ছে অ্যাপেন্ড, আর ক্যাপিটাল জি তে হচ্ছে সেকেন্ডারি গ্রুপ। তাহলে গ্রুপের নাম অ্যালেক্স, ইউজারের নাম অ্যাটোভা, আইডি অ্যাটোভা। এখানে আগে ছিল একটা গ্রুপ, এখন আসছে দুইটা গ্রুপ। এইটুকু ক্লিয়ার? ওকে। আগে অ্যাটোবার যেটা ছিল ওইটা একটু দেখান তো, উপরের দিকে স্ক্রলিং করে। বুঝিনি ভাই, একটু জোরে বল। যে অ্যাটোবার ইউজারের আগে কনফিগারেশনটা দেখি একটু উপরের এই যে দিকে। অ্যাটোভা, এই যে এটা আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে আমি একটা ইউজার তৈরি করব মারিয়া নামে, যার আইডি দিব আমি 2020। তাহলে ইউজার অ্যাড, আমি এখানে ইউজার অ্যাড এর জায়গায় অ্যাড ইউজার কমান্ডও এক্সিকিউট করতে পারি। অ্যাড ইউজারের কাজও একই, যেহেতু ইউজার আইডি মেনশন করব, সো ইউ তে হচ্ছে ইউআইডি। আইডি দিলাম 2019। এরপরে ইউজারের নাম মারিয়া, আইডি মারিয়া, ইউজার আইডি 2019, গ্রুপ আইডিও 2019, গ্রুপ মারিয়া। ঠিক আছে? কি আইডি? সরি, মাইনাস ইউ কি আইডি মিন করতেছে? মাইনাস ইউ তে হচ্ছে ইউআইডি, শুধু আইডি না, ইউআইডি, ইউজার আইডি। আচ্ছা, এখন এই যে ইউজার গুলো আমার তৈরি হলো, সেই ইউজারের হোম ডিরেক্টরি কোথায় আছে? সবগুলোই স্ল্যাশ হোমের ভিতরে, তাই না? এখন আমি একটা ইউজার তৈরি করব যার হোম ডিরেক্টরি হবে ওপিটির ভিতরে ওই ইউজারের নাম। আচ্ছা ভাইয়া, জি, আমি যেরকম ইউজার আইডি মেনশন করে দিলাম এরকম কি গ্রুপ আইডি মেনশন করে দিতে পারবো না? হ্যাঁ পারবো, পারবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন তাহলে আমি হোম ডিরেক্টরি চেঞ্জ করব। ইউজার অ্যাড মাইনাস ডি তে হচ্ছে হোম ডিরেক্টরি। হোম ডিরেক্টরি দিলাম ওপিটির ভিতরে, ইউজারের নাম কি দিব? ম্যারি। হোম ডিরেক্টরি হবে ওপিটির ভিতরে ম্যারি নামে, ইউজারের নামও ম্যারি। গেল।
এখন হোম ডিরেক্টরি কিভাবে চেক করব? আমাকে passwd ফাইল রিড করতে হবে। opt mary। আগের ইউজার গুলো কি রুট ইউজারের হোম ডিরেক্টরিতে হয়েছে? এই কোন রুট ইউজারের হোম ডিরেক্টরিতে হয়েছে? -d টা কেন? ডিরেক্টরি -d তে ডিরেক্টরি, হোম ডিরেক্টরি। ভাইয়া কোন রুট ইউজারের হোম ডিরেক্টরিতে হয়েছে? এই যে এলেক্স, এইটা কি এলেক্স এর হোম? হ্যাঁ অবশ্যই, এলেক্স ইউজারের হোম ডিরেক্টরি এটা। তারপরে হ্যারির হোম এটা, এটা ববের হোম। ও আচ্ছা, প্রত্যেকের আলাদা আলাদা হোম আছে। হ্যাঁ অবশ্যই, প্রত্যেকের আলাদা আলাদা হোম ডিরেক্টরি হবে। তার মানে আমি হোম ডিরেক্টরি যদি অ্যাসাইন না করে দেই তাহলে সবগুলোই হোমের ভিতরে হবে? অবভিয়াসলি ডিফল্ট হোমে হয়। ডিফল্ট লোকেশন হচ্ছে /home এর ভিতরে ইউজার নেম, মানে ওই ইউজারের নামে আমি যদি মেনশন করে দেই তাহলে ওই হিসাবে হবে, যে ডিরেক্টরি মেনশন করব সেই ডিরেক্টরি হবে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যখন হোম ডিরেক্টরি মেনশন করে দিবেন, অবশ্যই কাস্টম হোম ডিরেক্টরি যখন মেনশন করবেন, খেয়াল রাখবেন যেন ডিরেক্টরিটা আগে থেকে তৈরি করা না থাকে। কারণ যদি তৈরি করা থাকে সেই ক্ষেত্রে হোম ডিরেক্টরি শিফট হবে না এবং কিছু পারমিশন ইরর আসবে। এজন্য অবশ্যই খেয়াল রাখবেন যেন ওই ডিরেক্টরিটা আগে থেকেই তৈরি করা না থাকে। যখন আপনি ইউজারের হোম ডিরেক্টরি মডিফাই করবেন, মানে এক্সিস্টিং ডিরেক্টরি যখন মডিফাই করবেন, তখন ডিরেক্টরি আপনাকে তৈরি করে নিতে হবে। আর যখন আপনি নতুন ইউজার তৈরি করার সময় ডিরেক্টরি বলবেন, তখন ডিরেক্টরি তৈরি থাকা যাবে না। নাম দিলে অটো ডিরেক্টরি করে নিবে? মানে আগে থেকে তৈরি করা যাবে না বললেন না, এখন ওটাকে অটো ডিরেক্টরি করে নিবে নাকি? হ্যাঁ, ও তৈরি করে নিবে। এটাই বলতেছি, ওর যে পারমিশন গুলো লাগবে ওই নামে পারমিশন দিয়ে করে নেবে। আর আগে ওই থেকে নামে ভাই ওই নামে পারমিশন দিবে না, না তার হোম ডিরেক্টরিটা সে তৈরি করে নিবে, শুধু হোম ডিরেক্টরি তৈরি করবে। সেই ডিরেক্টরির ভিতরে তার কোনো পারমিশন যদি লাগে সেটা সিস্টেম থেকেই জেনারেট হবে। আমি সেটাই বলছি, মানে প্রয়োজনীয় পারমিশন গুলো সে করে নেবে। আর সে আগে থেকে করবে না, করা এটা থাকলে সিস্টেম থেকে জেনারেট হবে ভাই, সে করবে না, এটা সিস্টেম থেকে জেনারেট হবে। সেটাই বলছি, সিস্টেম করে নেবে আর কি। হ্যাঁ আর সিস্টেম আগে থেকে। থেকে যদি ইউজার করে নেয় তাহলে দেখা যাচ্ছে যে নেসেসারি পারমিশন গুলো হয়তো জেনারেট থাকবে না, এইটার জন্য সমস্যা হবে মনে হয় নাকি? এই আগে থেকে ক্ষেত্রে সমস্যা হবে নাকি কোন ক্ষেত্রে সেটা ইস্যু না, ইস্যু হচ্ছে যে তার ডিরেক্টরি সিস্টেমে থাকা যাবে না, থাকলে প্রবলেম। এটা ম্যান্ডেটরি অপশন যে সিস্টেমে ওই পাথ থাকতে পারবে না যদি নতুন ইউজার হয়, অবশ্যই যদি নতুন ইউজার হয়। কিন্তু যদি এক্সিস্টিং ইউজার হয় তখন আবার ডিরেক্টরি থাকতে হবে। হ্যাঁ ওকে, কি কি গেল? প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ, হোম ডিরেক্টরি, ইউজার আইডি। আচ্ছা, এখন হচ্ছে শেল। এখানে দেখেন প্রত্যেকটা ইউজারের শেল কি? বিন ব্যাশ। আমি আরেকটা ইউজার তৈরি করব যার শেল দিব আমি sh, মানে ব্যাশ শেল তাকে দিব না। তাহলে ইউজার অ্যাড -s, s তে হচ্ছে শেল, শেল দিলাম আমি বিন sh, ইউজারের নাম দিলাম রবার্ট। এখন শেল কিভাবে চেক করব? passwd ফাইলের ভিতর। প্রত্যেকটার আসছে ব্যাশ, এইটার আসছে sh, কারণ আমি শেল মেনশন করে দিয়েছি। ঠিক আছে, আবার আমি যদি হ্যাঁ বলেন ব্যাশ কোন ক্ষেত্রে আমরা ইউজ করব আর এসএস কোন ক্ষেত্রে ইউজ করব?
এটা আপনার ইচ্ছা। আচ্ছা, এখন আমি যদি এক্সিস্টিং কোনো ইউজারের শেল চেঞ্জ করতে চাই, যেমন আমি মারিয়া ইউজারকে নো লগইন শেল দিতে চাচ্ছি, তাহলে ইউজার মড -s কি দিব শেল has been no login। has been no login, ইউজারের নাম কি? মারিয়া। আবার যদি রিড করি, আগে ছিল কি ব্যাশ, এখন কি আসছে has been no login। তাহলে আমি প্রত্যেকটা অপশন বলে দিতে পারি, ইউজার তৈরি হওয়ার সময় বলে দিতে পারি, এক্সিস্টিং ইউজারকেও মডিফাই করতে পারি। এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে থাকলে বলেন। নো লগইন দিলে হ্যাঁ ভাই, আপনার কথাটা আমি নো লগইন মারিয়া দিলে কি হবে? নো লগইন দিলে হচ্ছে ইউজারটা সিস্টেমে লগইন করতে পারবে না, মানে টার্মিনালে লগইন পারমিশন তার নাই। লগইন না করলে তাহলে সে সরি, লগইন না করলে, আচ্ছা লগইন না করলে কিভাবে কাজ করবে? এখন সিস্টেমে কিছু কিছু ইউজার প্রয়োজন হয়। আমি বলি, আমি শেষ করি আগে, আমি শেষ করলে আশা করি আপনার অ্যানসার পেয়ে যাবেন। কিছু ইউজার থাকে যাদের সরাসরি সিস্টেমে লগইন করার কোনো দরকার পড়ে না। তারা যদি স্পেসিফিক কিছু সার্ভিস ইউজ করতে পারে সেক্ষেত্রেই তাদের কাজ হবে। সেই ক্ষেত্রে ইউজারদেরকে লগইন পারমিশন না দিলেও চলে। যেমন আপনি কোন একটা মেইল সার্ভারে একটা ইউজারকে অ্যাড করতে চাচ্ছেন, সেই ইউজারের সরাসরি সিস্টেমে লগইন করার কোনো দরকার পড়ে না, সে পোস্টফিক্স এবং ডোভকোটে লগইন করতে পারলেই হবে। তখন তাকে আপনি নো লগইন শেল দিবেন। এসএমবি ইউজার যারা থাকবে তাদের সিস্টেমে সরাসরি লগইন করার প্রয়োজন পড়ে না। আবার এফটিপি যারা ইউজ করবে তাদেরও প্রয়োজন পড়ে না। এনএফএস যদি আপনি মেনশন করতে চান সেখানেও সরাসরি লগইন করার প্রয়োজন পড়ে না। সার্ভিস দিয়ে যদি লগইন করতে পারে সেটাই তাদের জন্য এনাফ। এই কারণে নো লগইন শেল। কারণ আপনি একটা ইউজারকে যে পারমিশন যে পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ড দিয়েই ইউজারটা সিস্টেমে লগইন করতে পারবে। এখন কেউ যদি কোনো কারণে আপনার ইমেইলের পাসওয়ার্ড জেনে যায়, অবশ্যই আপনার ইন্টারনাল ডোমেইনের, মানে গ্লোবাল ডোমেইন না, গ্লোবাল ডোমেইন বলতে আমি জিমেইল, ইয়াহু এই টাইপের জিনিস বোঝাচ্ছি। গ্লোবাল ডোমেইনের না, আপনার ইন্টারনাল ডোমেইনের পাসওয়ার্ড হয়তো অন্য কেউ জানে। তো সে যদি আপনার পাসওয়ার্ড দিয়ে সার্ভারে লগইন করে সেই ক্ষেত্রে রেকর্ড আসবে কার নামে? যে লগইন করবে তার নামে, নাকি যে ইউজার দিয়ে লগইন করবে সেই নামে? যে ইউজার দিয়ে লগইন করবে তার নামে। তার মানে আপনার নামে আসতেছে, যেহেতু ইউজার আইডি আপনার। এই কারণেই সব সময় ইউজারকে লগইন পারমিশন দিতে হয় না। যখন প্রয়োজন পড়বে লগইন পারমিশন দিবেন, প্রয়োজন শেষ লগইন পারমিশন তুলে নেবেন। এটা করতে হয় সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে, এই জিনিসটা করতে হয়। তবে হ্যাঁ, এটাও ঠিক যে যারা আর কি রেগুলার ইউজার থাকবে তারা হয়তোবা লিনাক্স সিস্টেমের সবকিছু বুঝবে না, বা লগইন করেও তারা কিছু বুঝবে না, ব্ল্যাক স্ক্রিন দেখে এমনি চলে যাবে, সেটা হইতে পারে। বাট কেউ হয়তোবা জানে, কিছুটা হইলেও জানে, তো তখন গিয়ে তো সে কিছু না কিছু ক্ষতি যদি করেও, হয়তো ইন্টেনশনালি করলো না, মানে ইচ্ছাকৃতভাবে করলো না, অনিচ্ছাকৃতভাবেও যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর ধরবে আপনাকে, যেহেতু আপনার আইডি দিয়ে লগইন হয়েছে।
এই কারণে অ্যাডমিনিস্ট্রেটরের সিকিউরিটির জন্য আপনার ইউজারের লগইন পারমিশনের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? নাই, ওকে। এই যে এতক্ষণ যে কাজগুলো করলাম, এই প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ, ইউজার আইডি, ডিরেক্টরি, শেল, এই সব জিনিসগুলো আমি চাইলে একটা কমান্ডেও করতে পারি। কিভাবে? তার আগে আমি একটা গ্রুপ অ্যাড করব। গ্রুপ অ্যাড করার জন্য কমান্ড হচ্ছে গ্রুপ অ্যাড। গ্রুপের নাম দিলাম অ্যাডমিন একটা, আরেকটা গ্রুপ অ্যাড করি যেটার নাম হচ্ছে অ্যাকাউন্টস। এই নামে আমার দুইটা গ্রুপ আছে। এখন আমি, আচ্ছা, আমার ইউজার কি নামে আছে? আচ্ছা, আমি জন নামে একটা ইউজার তৈরি করব, যার প্রাইমারি গ্রুপ হবে অ্যাডমিন, সেকেন্ডারি গ্রুপ হবে অ্যাকাউন্টস, ইউজার আইডি হবে 2030, শেল হবে নো লগইন, হোম ডিরেক্টরি হবে ওপিটির ভিতরে জন। কিভাবে করব? ইউজার অ্যাড, প্রথমে দিলাম প্রাইমারি গ্রুপ দিলাম অ্যাডমিন, এরপরে দিলাম সেকেন্ডারি গ্রুপ অ্যাকাউন্টস, এরপরে দিলাম হোম ডিরেক্টরি, ওপিটির ভিতরে JHON জন, JOHN জন। এরপর কি দিব? ইউজার আইডি 2029, এরপর কি দিব? শেল /sbin, আচ্ছা sbin না দেই, বিন ব্যাশ দেই, bin sh দিলাম। আর কি আছে? প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ, হোম ডিরেক্টরি, ইউজার আইডি, শেল, শেষ, আর কিছু দরকার নাই। ইউজারের নাম দিলাম জন। একটা কমান্ডে সবগুলো জিনিসও অ্যাড করা যায়। আইডি জন, ইউআইডি 2029, প্রাইমারি গ্রুপ অ্যাডমিন, সেকেন্ডারি গ্রুপ অ্যাকাউন্টস, ওকে, টেইল ইটিসি ফার্স্ট অপশনটি, সরি, টেইল জন, ইউজার আইডি 2029, গ্রুপ আইডি 2022 যেহেতু অ্যাডমিন গ্রুপ, দেন হোম ডিরেক্টরি ওপিটির ভিতরে জন, শেল হচ্ছে বিন এসএইচ। টেইলটা কি স্যার? হ্যাঁ, টেইল কমান্ডটা কি? প্রথমে যে টেইল লিখছেন ইটিসির আগে। আচ্ছা, আপনি লাস্ট ক্লাস মিস করছেন। তবে এসবিন আর বিন মিস কি করে নাই, লাস্ট ক্লাসে ঘুম আসছিল তখন। আচ্ছা আচ্ছা, ঘুমায় গেছিলেন। আচ্ছা, টেইল হচ্ছে ফাইল রিড করার কমান্ড। টেইল দিয়ে আমি রিড করতেছি কারণ আমার পুরো ফাইলটা দরকার নাই, আমার লাস্টের কয়েকটা লাইন হইলেই হবে। এই কারণে আমি টেইল দিয়ে রিড করতেছি, এতে করে আমাকে লাস্টের 10টা লাইন শো করতেছে। এটাই টেইলের কাজ, আর কিছু না। দাদা বিন আর হলো এসবিন দাদা, কি? এখানে বলেছিলাম এখানে ইউজার অ্যাড স্মল জি আছে, ঠিক আছে? স্মল জি আর একটা আছে ক্যাপিটাল জি। স্মল জিটা কি প্রাইমারি গ্রুপ? স্মল জি প্রাইমারি গ্রুপ, ক্যাপিটাল জি সেকেন্ডারি গ্রুপ। এটা কি সবসময় স্মল জি সব হবে সময়, প্রাইমারি গ্রুপ? সব সময়, সব সময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্মল জি হচ্ছে প্রাইমারি গ্রুপ আর এটা হচ্ছে ক্যাপিটাল। ঠিক আছে দাদা। দাদা বিন এবং এসবিন কি একটা দিলে হবে নাকি? না 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 না, শেলের লোকেশন থাকে। নো লগইন শেল থাকে হচ্ছে এসবিন এর উপরে, মানে এসবিন এর ভিতরে, আর ব্যাশ শেল, এসএইচ শেল এগুলো থাকে হচ্ছে বিন এর ভিতরে। আপনার পাথ যদি এক্সাক্ট না হয় বা পাথ যদি ঠিক না হয়, ওই কমান্ড এক্সিকিউট হবে না। যেখানে ভুল আসবে সেখানে এরর দিবে। তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার।
এখানে এখানে ছোট হাতের ডি মাইনাস ডি আর মাইনাস ইউটাতে কি বোঝাতে পারেন? মাইনাস ডি তে হচ্ছে হোম ডিরেক্টরি আর ইউ তে হচ্ছে ইউজার আইডি। আর কারো কোনো কোশ্চেন আছে? থাকলে বলেন, আর না থাকলে আমরা নেক্সট টপিকে যাব। সবাই আমি যদি ইউজার ডিলিট করতে চাই তাহলে পরে 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 ইউজার ডিলিট আগামী 2 ক্লাস করব না। যেহেতু ব্ল্যাক বোর্ডে আছি ডাস্টার দিয়ে মুছে দিই। না এতটাও সহজ না। ইউজারের পারমিশন গুলো কি এক লাইনে তো ইউজারের পারমিশন নিয়ে পুরো একটা ক্লাস আছে। এখন এই ইউজার পারমিশনে আমরা যাই নাই, আমরা এখন পাসওয়ার্ড নিয়ে একটু গবেষণা চালাবো। শুধু ইউজার তৈরি করলেই তো হবে না, ইউজারের পাসওয়ার্ডও তো দিতে হবে। সেই পাসওয়ার্ড কোশ্চেন ছিল মাঝখানে স্কিপ করতে। জি বলেন 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 বলেন। MD5 নিয়ে একটা এনক্রিপশন পাসওয়ার্ডের কথা বলেছিল, ওটা নিয়ে একটু শর্টলি বলা যাবে? শর্টলি কি বলবো? MD5 নিয়ে একটা পাসওয়ার্ডের এনক্রিপশনের কথা বলেছিলেন। হ্যাঁ কি বলবো, মানে শর্টলি আপনি কি জানতে চাচ্ছেন? আমি MD5 সম্পর্কে জানতে চাচ্ছি। এই পাসওয়ার্ডটার MD5 হচ্ছে অ্যাকচুয়ালি একটা এনক্রিপশন মেথড। জি। আপনি যদি গুগলে সার্চ দেন যে পপুলার এনক্রিপশন পাসওয়ার্ড এনক্রিপশন মেথড, এটা যদি লিখে সার্চ দেন বেশ কিছু এনক্রিপশন মেথড আসবে, যেমন SHA-2000 বা SHA-128 এই টাইপের কি কি যেন আছে, আমিও একটু দেখিনি, আমিও সঠিক জানি না। অ্যালগরিদম একটা। হ্যাঁ অ্যালগরিদম এত মনে থাকে না ভাই। পাসওয়ার্ড এনক্রিপশন আচ্ছা SHA-224 SHA-256 384 512 এরপরে আরো অনেক আছে। সল্টেড SHA-1, শুধু SHA-1, MD5, ক্রিপ্ট SHA-2, সল্টেড SHA-2, AES, এই ধরনের অনেক আছে। তারপরে AES এর ভিতরে আবার 128, 192, 256 এগুলো অ্যাকচুয়ালি বিট, যে কত বিট এনক্রিপশন হবে বা কত বিট পর্যন্ত। তো মনে হয় ওয়াইফাই রাউটারে ইউজ করে, নরমাল যে রাউটারগুলো আছে। AES হ্যাঁ AES ইউজ হয়। তারপরে আপনার আরো কি কি যেন আছে না, WPSK এই টাইপের কি কি যেন আছে এই ধরনের। যাই হোক WPS PS2K মনে হয় এই টাইপের কি কি যেন আছে। যাই হোক এই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পাসওয়ার্ড এনক্রিপশন মেথড বা এনক্রিপশন অ্যালগরিদম। এখন কোন মোডে এনক্রিপ্টেড হবে সেটা হচ্ছে সিস্টেমের উপরে ডিপেন্ড করে। সিস্টেম থেকে একটা অ্যালগরিদম এরকম মেনশন করা থাকে যে এটাতে এনক্রিপ্টেড হবে বাই ডিফল্ট, সেটাতে এনক্রিপ্টেড হয়। ঠিক আছে দাদা, বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা তাহলে এখন আমরা পাসওয়ার্ডে যাই। তো পাসওয়ার্ড চেঞ্জ করা বা নতুন পাসওয়ার্ড অ্যাসাইন করা দুইটার জন্যই কমান্ড হচ্ছে passwd। passwd কমান্ড দিয়ে আমরা নতুন পাসওয়ার্ড অ্যাসাইন করতে পারি, এক্সিস্টিং পাসওয়ার্ড চেঞ্জও করতে পারি। এখন passwd লিখে যদি আমি এন্টার দেই তাহলে আমার রুটের পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে বা রুট পাসওয়ার্ড চেঞ্জ করা অপশন আসবে। তো রুট পাসওয়ার্ড যেহেতু আমরা চেঞ্জ করব না, এই কারণে আমাকে passwd কমান্ডের পরে অবশ্যই ইউজারের নাম বলতে হবে। আমি যদি অ্যালেক্স ইউজারকে একটা পাসওয়ার্ড দিতে চাই, এন্টার দিলাম, চেঞ্জিং পাসওয়ার্ড ফর ইউজার অ্যালেক্স, আমি দিলাম ABCD। এখানে একটা আসছে দ্য পাসওয়ার্ড, এটা ওয়ার্নিং আসলে, দ্য পাসওয়ার্ড ইজ শর্টার দেন 8 ক্যারেক্টারস, নো প্রবলেম, ABCD।
all authentication tokens updated successfully. এখানে আপনাকে একটা ওয়ার্নিং জেনারেট করবে যে the password is shorter than 8 characters. জাস্ট ওয়ার্নিংটা জেনারেট হবে, বাট পাসওয়ার্ড আপডেট হবে। all authentication tokens updated successfully. এটা হচ্ছে অ্যালেক্স ইউজারে কোনো পাসওয়ার্ড ছিল না, আমি নতুন পাসওয়ার্ড অ্যাসাইন করলাম। এক্সিস্টিং পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রেও কমান্ড হচ্ছে passwd। ঠিক আছে, এটা গেল আমার পাসওয়ার্ড অ্যাসাইন করা। এখন এই যে অ্যালেক্স ইউজার বা অ্যাডোবা ইউজার, এই যে দুইটা ইউজারের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডের এই যে পলিসিটা, এই যে পাসওয়ার্ড পলিসিটা, এই পলিসিটা আমি কিভাবে দেখতে পারি? ডিটেইলস। এই ডিটেইলসটা দেখার জন্য কমান্ড হচ্ছে ch বা চেস -l এরপরে ইউজারের নাম। এখানে দেখেন লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ February 28, 2021, পাসওয়ার্ড এক্সপায়ার্স নেভার, ইনঅ্যাক্টিভ নেভার, অ্যাকাউন্ট এক্সপায়ার্স নেভার, minimum number of days between password change 0, maximum 99999, warning 7। এখানে জিনিসটা হচ্ছে এরকম যে লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ কবে? ফেব্রুয়ারি 28, যেহেতু আজকে অ্যাসাইন হয়েছে তার মানে সে ধরেই নিচ্ছে যে আজকেই পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। এক্সপায়ার হবে না, ইনঅ্যাক্টিভ হবে না, অ্যাকাউন্টে এক্সপায়ার হবে না। মিনিমাম নাম্বার অফ ডেজ বিটুইন পাসওয়ার্ড চেঞ্জ 0, তার মানে সে যে কোনো সময় পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে। ম্যাক্সিমাম হচ্ছে 99999, মানে 99,999 দিন পরে তাকে পাসওয়ার্ড চেঞ্জ করতেই হবে। আর ওয়ার্নিং বিফোর পাসওয়ার্ড এক্সপায়ার্স, পাসওয়ার্ড এক্সপায়ার হওয়ার 7 দিন আগে থেকে একটা ওয়ার্নিং জেনারেট হবে যে তোমার পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে যাচ্ছে, পাসওয়ার্ড চেঞ্জ করো, এরকম একটা ওয়ার্নিং জেনারেট হবে। তো এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি? আমি যদি একটু CHAGE এর হেল্পটা আপনাদের দেখাই, দেখেন -d তে হচ্ছে লাস্ট ডে, তার মানে লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে কবে সেটা আপনি বলে দিতে পারবেন। ক্যাপিটাল ই তে হচ্ছে এক্সপায়ার ডেট, ক্যাপিটাল আই তে হচ্ছে ইনঅ্যাক্টিভ, স্মল এম তে মিনিমাম ডেজ, ক্যাপিটাল এম তে ম্যাক্সিমাম ডেজ, ক্যাপিটাল ডাব্লিউ তে ওয়ার্নিং। তাহলে আমি যদি এটাকে এখন চেঞ্জ করতে চাই, CHAGE প্রথমে মিনিমাম ডেজ দেই 5, ম্যাক্সিমাম ডেজ দিলাম 10, ওয়ার্নিং দিলাম 3, এরপরে এক্সপায়ার দিলাম 100, আর কি আছে? মিনিমাম ডেজ, ম্যাক্সিমাম ডেজ, ও ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ দিলাম 120, ইউজারের নাম দিলাম অ্যালেক্স। হলো। এখন যদি আবার অ্যালেক্স এর লিস্ট দেখি, দাদা এখানে ইনঅ্যাক্টিভ বলতে কি মানে টোটালি পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ, পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ, পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ বলতে পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ। এক্সপায়ার 100 দিনে এক্সপায়ার হয়ে যাবে, তারপরে কি 101 দিনে কি কাজ হবে? সরি বুঝিনি। এক্সপায়ার দিয়ে 100, 100 পরে 101 এর দিনে কি এক্সপায়ার হয়ে যাবে না পাসওয়ার্ড? হ্যাঁ, এক্সপায়ার হবে, পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে যাবে। মানে
মধ্যে 101 দিনে আপনার পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ হয়ে গেল। ওই তো 120 দিনের পরেই ইনঅ্যাক্টিভ। মানে 101 দিনে তো আর কাজ করবে না ওই পাসওয়ার্ড। না, ইভেন এখানে আমি একটু মিস্টেক করছি, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ হচ্ছে এক্সপায়ারের থেকে কম হবে, আমি ইনঅ্যাক্টিভ এক্সপায়ারের থেকে বেশি দিছি। সেটা দেওয়ার ফলে কি হয়েছে দেখেন, পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ হবে জুলাইয়ের 8 তারিখে, তার আগেই অ্যাকাউন্ট এক্সপায়ার হয়ে যাবে। হ্যাঁ সেটা ও না না ইউজার না যদি না 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 না, অ্যাকাউন্ট এক্সপায়ার হবে না, অ্যাকাউন্ট এক্সপায়ার হবে না। এটা 1970, তার মানে অ্যাকাউন্ট এক্সপায়ার হবে না। আচ্ছা যাই হোক, লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ আগে যা ছিল তাই। পাসওয়ার্ড এক্সপায়ার হবে মার্চের 10 তারিখে। এক্সপায়ার হওয়ার 120 দিন পরে পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ হবে। পাসওয়ার্ড এক্সপায়ার হওয়ার পরে ইউজার আর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না। তার মানে এক্সপায়ার হওয়ার পরেও সে লগইন করতে পারবে। কেন লগইন করতে পারবে? তার পাসওয়ার্ডই তো 8 জুলাই পর্যন্ত আছে। না, সে তার পাসওয়ার্ড যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে সে কিভাবে লগইন করবে? তার তো পাসওয়ার্ড কাজ করবে না। লগইন করতে পারবে না, কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। ইনঅ্যাক্টিভ তো হবে 8 জুলাই, কিন্তু তার সে চেঞ্জ করতে পারবে ভাই, সে চেঞ্জ করতে পারবে, শুধুমাত্র চেঞ্জ করতে পারবে। আর 120 দিনের মধ্যে চেঞ্জ করলে তো লগইন করতে পারবে, চেঞ্জ করলে লগইন করতে পারবে। আচ্ছা এখানে আমি আরেকটু বলি, সেটা হচ্ছে যে আচ্ছা আমি এখানে ভাই আমি একটু শেষ করি। মিনিমাম 5 দিন পরে সে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। তার মানে আজকে যদি সে কোনো একটা পাসওয়ার্ড দেয় তাহলে আজকের পাসওয়ার্ডটা তাকে মিনিমাম 5 দিন রাখতেই হবে। এরপরে হচ্ছে ম্যাক্সিমাম 10 দিন পরে তাকে পাসওয়ার্ড চেঞ্জ করতেই হবে। ঠিক আছে? এরপরে 100 দিনের মাথায় তার পাসওয়ার্ডটা এক্সপায়ার হবে। কোন 100 দিনের মাথায়? তার লাস্ট পাসওয়ার্ড চেঞ্জের পরের 100 দিন। তার মানে সে 10 দিন পর পর পাসওয়ার্ড চেঞ্জ করলো না, সে ওইভাবেই রেখে দিল। 100 দিনের মাথায় গিয়ে তার পাসওয়ার্ডটা এক্সপায়ার হবে। তখন গিয়ে সে যদি লগইন করতে চায় তখন তাকে বলবে যে তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। আর এরপরে পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ হবে জুলাইয়ের 8 তারিখে। জুলাইয়ের 8 তারিখে যখন পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তখন আর ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না, তখন অ্যাডমিনিস্ট্রেটরকে বলতে হবে পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়ার জন্য। আর ওয়ার্নিং 3 দিন মানে পাসওয়ার্ড এক্সপায়ার হওয়ার 3 দিন আগে থেকে একটা ওয়ার্নিং জেনারেট হবে। ওয়ার্নিংটা কার কাছে জেনারেট হবে? ইউজারের কাছে নাকি অ্যাডমিনের কাছে? ইউজারের কাছে। আচ্ছা আচ্ছা, ইউজারই তো বারবার অ্যাডমিনকে রিকোয়েস্ট পাঠাবে ওর পাসওয়ার্ডটা চেঞ্জ করার। ইউজার যখন লগইন করতে যাবে, লগইন করার সময়ই তার কাছে একটা নোটিফিকেশন আসবে যে তোমার পাসওয়ার্ড এক্সপায়ার হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দাদা, এই পুরো টোটাল কাজটাকে আমি কোন একটা গ্রুপে মানে পলিসিটা ক্রিয়েট করে আমার যদি 100টা ইউজার থাকে সবার তো আর এভাবে হবে না। এটা কি প্রত্যেকের জন্য প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি? জন্য ইন্ডিভিজুয়াল পাসওয়ার্ড, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল পাসওয়ার্ড আপনি গ্রুপে সেট করতে পারবেন না। না, তাহলে তো এটা গ্রুপ পাসওয়ার্ড হয়ে গেল। তখন সেটা গ্রুপ পাসওয়ার্ড হবে। গ্রুপ পাসওয়ার্ড আবার অন্য জিনিস। না, আমি বলতে যাচ্ছি অন্য যে রুলস গুলা, যে মিনিমাম 5 দিন পর্যন্ত চেঞ্জ করতে পারবে না, ম্যাক্সিমাম কাস্টমাইজ করা যাবে না। না, কাস্টমাইজ করা যাবে না তা না, আপনি গ্রুপে দিতে পারবেন না। হ্যাঁ, মানে পলিসিতে পালাইতে পারবো না। না, গ্রুপ ওয়াইজ আপনি দিতে পারবেন না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন যেটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে যে তখন আপনাকে মেইন পাসওয়ার্ড ফাইল মডিফাই করতে হবে। যে যখন আপনি ইউজার তৈরি করবেন তখন ইউজার পাসওয়ার্ড অ্যাসাইন হওয়ার সময় সেটা এই পলিসি নিয়ে ওপেন হবে, সেটা আপনি বলে দিতে পারবেন। তখন আপনাকে ওই কমান্ডটা মডিফাই করতে হবে। এই যে 5wd কমান্ডটা আছে না,
এই passwd কমান্ডটা তখন আপনাকে মডিফাই করতে হবে। কমান্ড মডিফাই এর সময় আপনি বলে দিতে পারবেন যে তার মিনিমাম নাম্বার অফ ডেজ কত, ম্যাক্সিমাম কত, ওয়ার্নিং কত, পাসওয়ার্ড এক্সপায়ার কবে হবে, ইনঅ্যাক্টিভ কবে হবে, এক্সপায়ার কবে হবে, ওই passwd কমান্ডের মধ্যে আপনি বলে দিতে পারবেন। সেই পলিসি আপনি বানাইতে পারবেন, কিন্তু আপনি গ্রুপ পলিসি বানাইতে পারবেন না। আচ্ছা, ওই 5w ফাইলের মধ্যে যখন কাস্টমাইজ করে দিব তখন যে তখন হবে পাসওয়ার্ড দিব তখনই হচ্ছে এই সেটা ওই সবগুলো। পলিসি নিয়ে তৈরি হবে, তখন ওই আচ্ছা, পলিসিটা নিয়ে বুঝতে তৈরি পারছি। হবে। এগুলো কি স্যার HTML কোড? এগুলো পরে 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 এগুলো পরে, এগুলো আপনাদের এখন না, নেক্সট ক্লাসে। দাদা যে ইউজার গুলো পাসওয়ার্ড ক্রিয়েট হয়নি ওগুলা কি পাসওয়ার্ড ছাড়াই লগইন হবে? না, লগইনই হবে না। ওগুলা কি তখন পাসওয়ার্ড দিতে বলবে এরকম কিছু মেসেজ দিবে? না, পাসওয়ার্ড কাজ করবে না, তার তো পাসওয়ার্ড নাই, কিভাবে কাজ করবে? ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাবে, যেহেতু পাসওয়ার্ড নাই তার মানে ইনকারেক্ট। আর পাসওয়ার্ড যখন আপনি দিবেন তখন পাসওয়ার্ড নেবে, আর পাসওয়ার্ড ছাড়া সে কোনোভাবেই লগইন করতে পারবে না, কোনোভাবেই না। হ্যাঁ, একভাবে করতে পারবে, সেটা হচ্ছে যদি রুট সরাসরি সুইচ করে, সেই ক্ষেত্রে হবে, আদারওয়াইজ হবে না। ব্ল্যাঙ্ক দিলে কাজ হবে না। না, যেমন দেখেন আমি যদি প্রথমে আমি ধরেন যে অ্যালেক্স ইউজারে ঢুকলাম, ঠিক আছে, এই অ্যালেক্স ইউজার থেকে আমার বব ইউজারে কোনো পাসওয়ার্ড দেয়া নাই, টেইল ইটিসি passwd, দেখেন একমাত্র অ্যালেক্স ইউজারেই, ও সরি, আচ্ছা যাই হোক, শুধু অ্যালেক্স ইউজারেই পাসওয়ার্ড দেয়া আছে, হ্যারি, বব, মারিয়া, ম্যারি, রবার্ট, জন এগুলো কোনোটাতেই আমার দেয়া নেই। তো আমি যদি এখন জন এ সুইচ করি, পাসওয়ার্ড চাইলো, কি পাসওয়ার্ড দিব? আমি তো পাসওয়ার্ডই দেইনি। আচ্ছা, তারপরও আমি দিলাম 1 2 3 4, অথেন্টিকেশন ফেইলার, এটাই আসবে। যতবার পাসওয়ার্ড দিবেন ততবার এই জিনিসটাই আসবে। অ্যালেক্সে যে পাসওয়ার্ড দিছি এটা বুঝবো কিভাবে? শ্যাডো ফাইল রিড করতে হবে। আচ্ছা, এখান থেকে টেল passwd থেকে তো হচ্ছে শুধু ইউজারের ডিটেইলস ইনফরমেশন। হ্যাঁ, passwd তে শুধু ইউজারের ইনফরমেশন। এক্সটা কি বলছিলেন এই ইউজার নেমের পরে? এটা হচ্ছে যে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবে কি পারবে না। যদি এক্স থাকে তাহলে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবে, আর যদি এক্সটা মুছে দেয়া হয় তাহলে পাসওয়ার্ড ছাড়াও লগইন করতে পারবে। কিন্তু সেটা ফিজিক্যাল লগইন না, টার্মিনাল লগইন। যে এক ইউজার থেকে আরেক ইউজারে সুইচ করলো তখন তার পাসওয়ার্ড লাগবে না। আচ্ছা, এই যে পাসওয়ার্ডের পলিসিটা আমরা একবারে যে সবগুলো করলাম, আমি চাইলে একটা একটা করেও চেঞ্জ করতে পারি, সেটাতেও কোনো প্রবলেম নাই। যেমন আমি চাচ্ছি যে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ডেজ 10 থেকে চেঞ্জ করে 20 দিব, সেটাও দিতে পারি। চেস ম্যাক্সিমাম যেহেতু ক্যাপিটাল এম দিলাম 20, কোন ইউজার? অ্যালেক্স। এখন যদি আবার চেস দেই 20। আবার আমি চাচ্ছি যে আমি অ্যাকাউন্ট এক্সপায়ার ডেট দিব। অ্যাকাউন্ট এক্সপায়ার ডেট আমি স্পেসিফিক ডেট বলে দিতে পারবো যে এত তারিখে এক্সপায়ার হবে, সেটার অবশ্য একটা ফরম্যাট আছে, ডেট মান্থ মনে হয় আগে হয়, একটু দেখি।
expire date, set account expiration date. আচ্ছা, অ্যাকাউন্ট এক্সপায়ার ডেট যেহেতু, তাহলে চেজ দিয়ে দেখি যা হয়, মাইনাস ক্যাপিটাল ই, সে 31/12/2021 অ্যালেক্স। হ্যাঁ, নিচে 31/12/2021 দিলাম, এটা কি আসলো? জুলাই 12 2023 আসলো কেন? ডেট ইয়ে কাউন্ট করছে, ডে কাউন্ট করছে, এটা পুরোপুরি ডে কাউন্টে আসছে, কতদিন পরে হবে। দাদা একটা কোশ্চেন ছিল, এখানের মধ্যে ডে যেটা আছে, হ্যাঁ, এখানের মধ্যে 2021 থেকে কিরকম কাউন্ট করতেছে? আমি তো এর আগে যে কমান্ডটা দেওয়া হয়েছিল সিএচ মাইনাস ই স্মল ই, অর্থাৎ ম্যাক্সিমাম ডে মিনিমাম ডে, ওটা কি রানিং ইয়ার থেকে স্টার্ট হবে? না, রানিং লাস্ট, ইয়ারতে হবে না 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 না, লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ ডেট থেকে, লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ ডেট থেকে। লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ কবে হয়েছে সেই যেদিন চেঞ্জ, আমি এই জিনিসটা একটু ক্লিয়ার না। হ্যাঁ হ্যাঁ, লাস্ট, যেমন দেখেন এখানে লাস্ট চেঞ্জ হয়েছে কবে? ফেব্রুয়ারি 28, এই ফেব্রুয়ারি 28 থেকে কাউন্ট হবে। জি জি। আচ্ছা, এক্সপায়ার ওখানে যে 1970 একটা দেওয়া ছিল, এটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। 1970 হচ্ছে ডিফল্ট ডেট। আচ্ছা 1970 ডিফল্ট ডেট, ঠিক আছে। একটু কনফিউশন কাজ করছিল না, ওটা ডিফল্ট ডেট। ও, ইউজারের নাম তো দেখেন না, ইনঅ্যাক্টিভে ডেট দেওয়া যাবে না, ইনঅ্যাক্টিভে ডে দিতে হবে, দিন দিতে হবে, আর এক্সপায়ারে গিয়ে ডেট দিতে হবে। এগুলো হচ্ছে ডিফল্ট ভ্যালু। আচ্ছা, একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো ইউজারকে সুডো প্রিভিলেজ দিতে চান, সেটার জন্য কি করতে পারি? সুডো প্রিভিলেজ দেওয়ার জন্য কি যেন ছিল কমান্ডটা, ভিম vi sudo। আচ্ছা, সুডো প্রিভিলেজ দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ইটিসির ভিতরে sudoers নামে একটা ফাইল আছে, cat ইটিসির ভিতরে sudoers নামে একটা ফাইল আছে। এই sudoers ফাইলের ভিতরে, এটা হচ্ছে sudoers ফাইল, এই sudoers ফাইলের ভিতরে ইউজারের একটা ফিল্ড আছে, এই যে এটা, এই যে এটা, এইটা, এখানে গিয়ে আপনাকে ইউজারের নাম বলে দিতে হবে। আবার আপনি যদি চান যে আপনি স্পেসিফিক ফিল্ডে দিবেন, সেটাও হবে। যেমন এই যে
এখানে আছে নেটওয়ার্কিং ফিল্ড, ইনস্টলেশন এন্ড ম্যানেজমেন্ট অফ সফটওয়্যার সার্ভিসেস, আপডেটিং দ্য লোকেট ডাটাবেস, স্টোরেজ, পারমিশন, প্রসেস, ড্রাইভার। এইসব জায়গাগুলোতে যদি কোনো স্পেসিফিক ইউজারকে দিতে চান সেটা দেওয়া সম্ভব। যদি সবগুলোতে দিতে চান তখনও গিয়ে দিতে পারবেন, বাট সেটার জন্য vi sudo এই কমান্ডটা দিয়ে আপনাকে ঢুকতে হবে sudoers ফাইলে। sudoers ফাইলে ঢুকে এখানে এই যে নিচের দিকে এই যে will লেখা, এখানে এখানে গিয়ে আমি একটা ইউজার দিলাম, সে এটোভা ইউজারকে দিব, কি পারমিশন দিব, অল, সব পারমিশন দিয়ে দিলাম, অল। আবার যদি এই সেম জিনিসটাই আপনি উইথাউট পাসওয়ার্ডে চান, মানে সাধারণত সুডো দিয়ে যখন কোনো কমান্ড এক্সিকিউট করা হয় তখন ইউজারের পাসওয়ার্ড চায়, সেই পাসওয়ার্ডটাও যদি আপনি দিতে না চান সেই ক্ষেত্রে এই যে সেম থিং উইথাউট এ পাসওয়ার্ড এই জায়গাটায় বলে দিতে হবে, বাট এটা রিকমেন্ডেড না। এখন আমি এটোভা ইউজারে সুইচ করলাম। এখন যদি আমি সুডো দিয়ে দেই এরকম সিস্টেম ctl reload sshd, এই যে পাসওয়ার্ড চাইলো, রেড হ্যাট দিলাম, এক্সিকিউট হয়েছে। এখন যে এক্সিকিউশনটা যে হয়েছে সেটা কিভাবে দেখব, এটা আমি গিয়ে লগ ফাইলে দেখতে পাবো। একটু লগ ফাইলটা ভিউ করে আসি, tail -f/var log secure। সিকিউরে আসছে, আসে নাই নাকি আমি টেইল দিছি জন্য আসে নাই। আচ্ছা এখানে দেই ক্যাট, না মেসেজেসে থাকবে, আনলক মেসেজেস। এই যে reloading open ssh server daemon reloaded ssh server daemon। আবার আমি যদি লাইভ দেখতে চাই এখানে দিলাম, দিয়ে সেম কমান্ড আবার এক্সিকিউট করলাম। আবার এই কমান্ডটাই, এই জিনিসটাই আমি যদি এখন অ্যালেক্স ইউজার দিয়ে করতে চাই, অ্যালেক্স ইউজারের পাসওয়ার্ড কি দিছিলাম, abcd, এই কমান্ডটাই যদি আমি অ্যালেক্স ইউজার দিয়ে এক্সিকিউট করি, সিস্টেম ctl reload sshd, we trust you have received the user lecture from local system, password for alex abcd, alex is not in the sudoers file, this incident will be reported। আচ্ছা ওই ইনসিডেন্টটা মেসেজেস রেকর্ডে আসবে না, এটা যাবে আবার সিকিউরের ভিতরে, ভারলগ সিকিউর ওই ফাইলের ভিতরে এই রোডটা যাবে। সো আমি সুডো পারমিশন কাকে দিব সেটাও মেনশন করে দিতে পারবো, আবার সুডো পারমিশন কোন কোন ফিল্ডে দিব সেটাও বলে দিতে পারবো। এটুকু বোঝা গেছে?
এখানে কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া এখানে আমরা যখন লগ ইন করছি তখন আমরা অ্যালেক্স নামে লগ ইন করছি, ঠিক আছে? বাট প্রথমে আমরা যেভাবে আমরা আইডি খুলছিলাম প্রাইমারি কি সেকেন্ডারি গ্রুপ, হ্যাঁ, আমি যদি শুধুমাত্র আইডি দিয়ে খুলি সেক্ষেত্রে আমার অ্যালেক্সটা বোঝাবে না অ্যালেক্সের আইডি 10 বা 15 বা 50, আমার সেম নামে তো আরো অনেকে থাকবে, একটা কোম্পানির সেম নামে তো অনেকে থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে কার আইডি দিয়ে ঢুকবো এটা কেমনে বোঝাবে? অ্যালেক্স নামে আমার 3 জন থাকতে পারে, সেক্ষেত্রে ইউজার নেম তো আর সেম হবে না। ইউজার নেম সেম নামে যদি আমার তো একই নামে ইউজার নেম সেম হয় না ভাই, ইউজার নেম কখনোই সেম হবে না, ইউজার নেম কখনোই সেম হয় না। ঠিক আছে, সবসময় ডিফারেন্ট। ইউজার নেম মাস্ট বি ডিফারেন্ট। ওকে ওকে ঠিক আছে, একটু যেমন দেখেন, ওই জায়গায় একটু কনফিউজিং ছিল। আচ্ছা, আমার অ্যালেক্স নামে ইউজার আছে, ঠিক আছে, আমি ইউজার অ্যাড দিলাম, ইউজার অ্যাড দিয়ে ইউআইডি দিলাম। আচ্ছা, আমি আগে আইডিটা চেক করে নেই, আইডি অ্যালেক্স কত আছে 1001। ওকে, ইউজার অ্যাড মাইনাস ইউ দিলাম 2051, ইউজারের নাম দিলাম অ্যালেক্স, কি আসছে? অলরেডি এক্সিস্ট আছে। কিন্তু এই সেম জিনিসটাই আমি যদি alex.1 দেই এখন হবে? এখন হবে, অবশ্যই হবে। ইউজার নেম মাস্ট বি ডিফারেন্ট। ঠিক আছে, এখন বুঝতে পারছি ওই জিনিসটা একটু জানতে। ইউজার নেম অবশ্যই ডিফারেন্ট হবে, ইউজার নেম অবশ্যই ডিফারেন্ট হতে হবে। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? তার মানে কি ভাইয়া একটা ইউজার আইডির মধ্যে অনেকগুলো ইউজার ক্রিয়েট করা যাবে? না, কখনোই হবে না। আপনি যে ইউজার আইডির উপরে যেটা করলেন 2051 দিয়ে অ্যালেক্স, আবার ইউজার আইডি 2051 দিয়ে alex.1, কি আসছে এখানে? অলরেডি ইউজার কি তৈরি হইছে? না। তাহলে ইউজার তো তৈরি হয়নি, আমাকে তো এরর দিছে। ইউজার তৈরি হইলে তো বুঝতাম যে সেম আইডি তে ইউজার তৈরি হয়েছে, সেম আইডি তেও ইউজার তৈরি হবে না। আইডিও ইউনিক, প্রত্যেকটা ইউজার আইডি ইউনিক, মাস্ট বি ইউনিক। আচ্ছা, এখানে কি আরেকটা জিনিস যদি করি, মনে করি যে আমার একটা এই অ্যালেক্স নামে একটা অ্যাকাউন্ট আছে, আমি 3 জনকে শেয়ার করলাম আর কি। তো এখানের মধ্যে যদি কেউ একজন শুধু চেঞ্জ করে, তাহলে সেই ক্ষেত্রে যে ওর এসএইচএস আইপি যেটা, ওইটা কি দেখা পসিবল হবে যে এই আইপি থেকে লগইন হয়ে সে এই চেঞ্জেসটা করছে? আপনি সুডো কমান্ড দিয়ে সুডোয়ার্স ফাইল মডিফাই করতে যাচ্ছেন, তাই তো? জি, মানে আইডি একটাই আছে বাট 3 জন ইউজার হবেই না, মডিফাই হবে না। প্রথম হচ্ছে যে মডিফাই হবে না, এটা হচ্ছে এক নাম্বার। মানে আপনি যখন সুডো পারমিশন দিবেন সেটা আপনাকে রুট ইউজার দিয়েই দিতে হবে, কারণ vi sudo কমান্ড শুধুমাত্র রুট ইউজার এক্সিকিউট করতে পারে, এটা হচ্ছে এক নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আপনি যদি স্পেসিফিক আইপি দিয়ে লগ চেক স্টোর করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অডিট সার্ভার কনফিগার করতে হবে। বুঝি নাই ভাইয়া, কোন সার্ভার? এটার জন্য অডিট সার্ভার করতে হবে, অডিট। জি, অডিট দিয়ে যদি আপনি সার্ভার করেন, এটাও আলটিমেটলি লগ সার্ভার, বাট এটার একটা সুবিধা হচ্ছে এটা A to Z লগ স্টোর করা যায়। জি, ইভেন মানে কোন আইপি থেকে লগইন করছে না করছে সেটা তো জেনারেল জিনিস, এটা তো আসবেই। জি, ইউজার যে কমান্ড এক্সিকিউট করছে সে কি সরাসরি টার্মিনালে লগইন করে এক্সিকিউট করছে নাকি অন্য কোনো ইউজার দিয়ে লগইন করে সেখান থেকে সুইচ করে দেন কমান্ড এক্সিকিউট করছে, সেটাও বের করা যায়। তার মানে হচ্ছে আমাকে ওই সার্ভারটা হচ্ছে তখন আপনাকে অডিট করতে হবে, অডিট সার্ভার কনফিগার করে দেন অডিট লগ চেক করতে হবে। আর এটা তো এখানেই পসিবল হবে সার্ভারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই এখানেই তো করবেন, এখানে না করলে আপনার লগ আসবে কোথায়? জি ভাই, বুঝতে পারছি। কারণ অডিট তো নেবে যদি আমি
লোকাল লগ। অডিট তো রিমোট লগ নিবে না, অডিট তো নিবে লোকাল লগ। তো লোকাল লগ যদি নিতে চায় তাহলে তো তার এই সার্ভারই দরকার হচ্ছে। হ্যাঁ, তখন আবার যেটা করতে হয়, অডিট সার্ভার কনফিগার করার পরে যেটা করতে হয়, সেই লগ আবার সিস লগ দিয়ে অন্য কোনো সার্ভারে ফরওয়ার্ড করতে হয়। কারণ এরকম হইলো যে কেউ একজন আপনার সিস্টেমে লগ ইন করে আপনার সিস্টেম ক্র্যাশ করে দিল, তো তখন আপনি লগ পাবেন কোথায়? বুঝতে পারছি। এজন্য আবার তখন সিস লগ দিয়ে লগ ফরওয়ার্ড করতে হয়। তার মানে হচ্ছে যদি আমি একটা ইউজারকে যদি আমি 3টা রিমোট লোকেশনে শেয়ার করি, যদি আমার এই সার্ভারটা থাকে তাহলে আমি বুঝতে পারবো যে কোন সার্ভার মানে কোন আইপি থেকে সে কি কাজ করছে সেটা আমি বুঝতে পারবো। ডিটেইল পাবেন, একদম ডিটেইলস পাবেন। জি ভাই, বুঝতে পারছি। সুডো পারমিশনের কাজটা আরেকবার যদি একটু বলতেন। সুডো পারমিশন, সুডো মিনিং হচ্ছে সুপার ইউজার ডু। সুপার ইউজার ডু, যদি কোনো ইউজারের সুডো পারমিশন থাকে সে রুটের কমান্ড গুলো এক্সিকিউট করতে পারে, মানে রুটের প্রিভিলেজে সে কাজ করতে পারবে, বাট একটা রেকর্ড জেনারেট হবে যে এটা সুডো দিয়ে এক্সিকিউট করা। কারণ নরমালি তো রুট প্রিভিলেজ কেউ পায় না, সেই ক্ষেত্রে সুডো প্রিভিলেজ দেয়া যায়। আপনি সরাসরি রুটের পারমিশন বা রুটের পাসওয়ার্ড দিলেন না, আপনি ইউজারটাকে সুডো প্রিভিলেজ দিয়ে রাখলেন, তার কাজ কমপ্লিট হলো, আবার সুডো বন্ধ করে দিলেন। লগটা লগ জেনারেট হবে একটা। হ্যাঁ, লগ জেনারেট হবে। লগ জেনারেটটা যতদূর সম্ভব এখানে হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ইউজার অ্যাক্সেস লিমিটেশনও তো আমি করে দিতে পারবো। কিরকম? মনে করেন যে এলএক্স, তো এলএক্স দিয়ে তো আমি 2-3টা আমি যদি এসএইচএস ওপেন করি তাহলে তো প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল লগইন হচ্ছে। তো প্রত্যেকটাই আমি আপনাকে আগে বললাম না যে একটা ইউজার দিয়ে যদি আমি 3টা লগইন করি, মানে 3টা রিমোট সার্ভার থেকে লগইন করাই, তো সেই ক্ষেত্রে যদি আমি চাই যে একটা ইউজার শুধু একবারই মানে একটা উইন্ডোজেই ইউজ করতে পারবে আর কি, সে আদার কোনো উইন্ডোজ। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাকে এসএসএইচ সিকিউর করতে হবে। জি, তখন কি আপনাকে এসএসএইচ সিকিউর করতে হবে, ম্যাক্সিমাম সেশন একটা দিয়ে রাখতে হবে, যে 3জন ইউজার চাইলেও একসাথে লগইন করতে পারবে না। সেটা কি এখন দেখাবেন নাকি পরে? না, ওইটা ওই জিনিস নাই, এত ডিটেইল নেই। আচ্ছা, দেখা দিব এখন এসএসএইচ ক্লাসে, ওইটা দেখা দিব এখন ম্যাক্সিমাম সেশন করা যায়। ভাইয়া এসএসডি ফাইলে কি এরকম কনফিগারেশন করা যায় যে আমার ম্যাক অ্যাড্রেস দিয়ে রেস্ট্রিকশন করে দিব যে এই ম্যাক ছাড়া সে রিমোটলি হোক যাই হোক সে লগইন করতে পারবে না অন্য কোনো ম্যাক দিয়ে? আইপি দিয়ে করতে পারবেন, ম্যাকটা আমাকে একটু দেখতে হবে। ম্যাক বা আইপি অ্যাড্রেস? আইপি না, আইপি তো মনে করেন যে মানে ইয়া করা যায়। একটা সেকেন্ড, ম্যাকের ফিল্ড আছে কিনা দেখতে হবে। না, আইপি আইপি দিয়ে ইয়ে করতে হবে না? আইপি দিয়ে বলতে পারবেন, স্পেসিফিক অ্যাড্রেস বলে দিতে পারবেন, স্পেসিফিক ইউজার নেম বলে দিতে পারবেন। আচ্ছা, ওইটা আমরা এসএসএইচ ক্লাসে দেখব। এই যে ম্যাক্সিমাম সেশনটাকে মডিফাই করা যায়। ম্যাক্স সেশন যদি 1 দিয়ে দেন তাহলে একটাই সেশন ম্যাক্সিমাম জেনারেট হবে। এখানে এডিট করে দিয়ে যদি তাহলে হয়ে যাবে। হ্যাঁ, হবে।
আচ্ছা, আজকের টপিক নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া নাই। ভাইয়া আজকে যা পড়াইছেন তার মধ্যে থেকে ভেন্ডর এক্সামে কি ধরনের কোশ্চেন থাকতে পারে? একটা ইউজার জেনারেট ক্রিয়েট করতে বলবে, যেটার আইডিটা ওরা বলে দিবে। আচ্ছা, আজকের ক্লাসের মধ্যে এই কোশ্চেনটাই মানে এই একটাই। আর হচ্ছে ওই যে পাসওয়ার্ড আপনার সেট করা বা না, পাসওয়ার্ড সেটের কোনো কোশ্চেন আসে না, কিন্তু ওই প্রাইমারি গ্রুপ সেকেন্ডারি গ্রুপ এগুলো অ্যাসাইন করার কোশ্চেন আসে। প্রাইমারি সেকেন্ডারি গ্রুপ মানে গ্রুপ তৈরি করা থাকবে, বলবে যে এই ইউজারকে প্রাইমারি গ্রুপ এটা অ্যাসাইন করেন, ওই ইউজারকে সেকেন্ডারি গ্রুপ এটা অ্যাসাইন করেন, এরকম করতে বলবে। তবে গ্রুপ অ্যাসাইন করা নিয়ে একটা কোশ্চেন আসে, আর ইউজার তৈরি করার সময় হচ্ছে আপনার গ্রুপ নিয়ে কোশ্চেন আসবে না। ইউজার তৈরি করার সময় আপনাকে কাস্টম আইডি দিয়ে ইউজার তৈরি করতে হবে, এই কোশ্চেনটা আসবেই। কাস্টম আইডি দিয়ে বলতে বুঝি না এটা। তারা আইডি বলে দিবে। এই যে আমরা যেমন আইডি বলে দিবে যে 2051 দিলাম আইডি না, দিয়েই জি জি হ্যাঁ, এরকম ওনারা আইডি বলে দিবে যে এই আইডি দিয়েই আপনাকে তৈরি করতে হবে। আচ্ছা, এইটুকুই। ওটা তো পারা যাবে, সমস্যা নেই। এই একটা কোশ্চেনই, আর নাই। কতগুলো কোশ্চেন থাকবে? টোটাল কোশ্চেন থাকে 14টা থেকে 18টা। সময় 2 ঘন্টা 120 মিনিট। 120 মিনিট কি? হ্যাঁ, না সময় কতক্ষণ ভুলে গেলাম কেন? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা। এতক্ষণ লাগে না, ভুল হইলে লাগে। সময় লাগে ভাই, পার্টিশন আছে, পার্টিশন থেকে 4টা কোশ্চেন থাকে, পার্টিশনে সময় লাগে। তারপরে এনএফএস থেকে কোশ্চেন থাকে, এনএফএস যদি কোনো কারণে কানেক্ট না হয় মাথা নষ্ট হয়ে যাবে, সময় লাগে। হয়তো 2.5 ঘন্টা লাগে না, সেটা ঠিক আছে, বাট লাগে, পার্টিশন করতে সময় লাগে। তারপরে আপনার ওএস রিস্টার্ট দিতে হয় বেশ কয়েকবার, অবশ্যই যদি আপনি দিতে চান সেই ক্ষেত্রে, তখন গিয়ে সময় লাগবে। অতটা সময় লাগে না, কারণ সবই এসএসডি, তো ওনাদের সব এসএসডি দিয়েই করা, সো অতটা সময় লাগে না। আচ্ছা, নেক্সট উইকে আপনাদের ক্লাস 2টা বন্ধ থাকবে। আমি ঢাকার বাইরে যাব, সো 5 তারিখ এবং 7 তারিখ এই 2 দিন আপনাদের ক্লাস অফ থাকবে। আপনাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে একদম 12 তারিখে, মানে আফটার 1 উইক। ঠিক আছে ভাইয়া? জি জি ঠিক আছে। সময় চকলেট নিয়ে আসি।